৯ মাসের অন্তঃসত্ত্বা ডালিয়াকে তার শাশুড়ি খাদিজা বেগম এক বালতি কাপড় ধুইতে দিয়ে যায়। সকাল থেকে গরমের মধ্যে রান্না বান্না করে ঘর পরিষ্কার করেছে। পেটটা চিনচিন ব্যথা করছে। 10টা বাজে, কিন্তু এখনো এক দানা পেটে পড়েনি। ডালিয়া ক্লান্ত কণ্ঠে বলে, মা, আমি খাবার খেয়ে নিই, তারপর কাপড়গুলো ধুয়ে দিব। খাদিজা বেগম কর্কশ গলায় বলেন, এত আলসামি করো কেন বউ? খাইলে তোমার শরীর ভারী হইয়া যাইব, আর কাম করতে পারতা না। এক্ষুনি যাও, কাপড় কয়টা ধুইয়া মেলা দাও। দেরি করলে কাপড় শুকাইতো না, রোদ পইরা যাইব। মা, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, পেটটা ব্যথা করছে। একদম বাহানা করবা না, পোলা মাইয়া আমরাও পয়দা করছি। এমন সময় কাম কাজ করলে তোমার শরীরের লাইগাই বালা, কাম কাজ না করলে শরীর ভারী হইয়া যাইব। আমি পোয়াতে আসিলাম বালা 10 জনের কাম একলাই করছি। ডালিয়া আর কিছু না বলে চুপচাপ কাপড় ধুইতে যায়। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট ডালিয়া। নুসরাত জাহান ডালিয়া বাবার আদরের ছোট্ট পরী, তাই ওনার পছন্দের ফুলের নামের সাথে মিল রেখে নামকরণ করেছিলেন। বাবা নেওয়াজ মোর্শেদ, কলেজের প্রফেসর। 3 ভাই ভালো মানের চাকরি করে। বোনের ভালো জায়গায় বিয়ে হয়েছে। ঢাকায় তাদের নিজস্ব বাসা বাড়ি, উচ্চবিত্ত বলা চলে। বাড়ি থাকতে এক গ্লাস পানি গড়িয়ে খেতে হয়নি ওর। খেতে না চাইলে মা মুখে তুলে খাইয়ে দিত। আর সেই সুখের জীবনে ভালোবাসা নামক অনুভূতিটা এসে সবকিছু ওলটপালট করে দিল। আনিস নামক একটা বেকার ছেলে, যাকে মন দিয়ে বসেছিল ডালিয়া। বাবা ভাইয়ের পছন্দ হলো না আনিসকে। তারা এই ছেলের কাছে বিয়ে দিবে না তাদের আদরের দুলালিকে। তাদের মতোই একটা উচ্চবিত্ত পরিবারে ঠিক করলো ডালিয়ার বিয়ে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলো অচেনা শহরে, অচেনা মানুষের ভিড়ে, ভালোবাসার টানে। বাবা স্ট্রোক করেছিল ডালিয়া পালিয়ে আসবার পরে। ভাইয়েরা তাকে অনেক বুঝিয়ে বাড়ি নিবার চেষ্টা করেছিল, কিন্তু স্বার্থপর ডালিয়ার কাছে 19 বছরের স্নেহ ভালোবাসার থেকে কদিনের চেনা ভালোবাসাই বড়। বাবাকে দেখার জন্য যায়নি সে। এরপর থেকে বাবার বাড়ির আর কেউ খোঁজ নেয়নি ডালিয়ার। ওদের জন্য ডালিয়া মৃত। ডালিয়া নিজে তাদের সাথে কথা বলতে চাইলো, ওরা এড়িয়ে গেছে। ডালিয়ার বিয়ের 2 বছর পার হয়ে গেছে। আনিস যখন বেকার ছিল, টিউশনি করে যা রোজগার করত, তা দিয়ে টেনে টুনে সংসার চালিয়ে নিত ডালিয়া। স্বামী, শাশুড়ি আর ডালিয়া, এই 3 জনের সংসার। শাশুড়ি যদিও সবসময় কড়া স্বভাবের, ভিতরে একটু নরম, তবে আনিস ডালিয়াকে ভালোবাসায় মুড়িয়ে রাখত। এত অভাবের মধ্যেই ডালিয়া খুঁজে নিয়েছিল সুখ। আনিসের ভালো মানের চাকরি হলো, অভাব দূর হলো, সেই সাথে পরিবর্তন হলো আনিসের ভালোবাসা। সংসারের কাজ করতে করতে ডালিয়ার আর আগের মতো রূপ জৈলস নেই, কেমন যেন ফিকে হয়ে গেছে। আনিস ডালিয়ার চেহারা নিয়ে এখন কথা শোনায়। যখন আনিস জানতে পারে ডালিয়া সন্তান সম্ভবা, তখন কতবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছেও। ও নাকি এখন বাচ্চার জন্য তৈরি না, কিন্তু ডালিয়া পারেনি নিজের ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে, পারেনি স্বামীর বাধ্য বউ হতে। সেই থেকে তাদের সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে। এই অবস্থায় আনিস বহুবার হাত পর্যন্ত তুলেছে ডালিয়ার গায়ে, সামান্য কথা কাটাকাটির জের ধরে। প্রেগনেন্ট অবস্থায় যে এক্সট্রা কেয়ার দরকার, তা ডালিয়া পাই না। উল্টে সাত বাদির কাজ একা হাতে করে। মাঝে মধ্যে শাশুড়ি হাত লাগায়, তবে উনি একদিন কাজ করলে 10 দিন ওনার নাকি শরীর ব্যথা করে। এই তো কয়দিন আগে ডালিয়া পেট ব্যথায় কাতরাচ্ছিল। আনিস এসে ডালিয়ার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ডালিয়া বারণ করে দেয়। এই সময় ইন্টিমেট হলে বাচ্চারও ক্ষতি হয়। আনিস তবুও জেদ ধরে সে শারীরিক সম্পর্ক করবে। ডালিয়া নানানভাবে বোঝায়, তবুও আনিস জোর করে ইন্টিমেট হতে নিলে ডালিয়া আনিসকে একটা থাপ্পড় মারে।
আনিসের মাথায় রক্ত উঠে যায়। বিপরীতে সে ডালিয়াকে পশুর মতো মারে, গাল চেপে ধরে বলে, জামাইয়ের খাইশ মিটাইতে পারস না, তাইলে হিজড়া হইলেই পারতি। আনিস তারপর রুম থেকে বের হয়ে চলে যায়। ডালিয়া সারা রাত কান্না করে। সেদিনের মারের দাগ এখনো আছে। কাপড় কাচতে কাচতে এইসব ভেবে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ডালিয়ার চোখ বেয়ে। কাপড় ধোয়া শেষে বালতি হাতে নিয়ে এক পা এগুলেই ধপাস করে পড়ে যায়। ফ্লোরে হয়তো বেখেয়ালে সাবানের গুঁড়া পড়ে গিয়েছিল, যার কারণে পিচ্ছিল। পড়ে গিয়ে ডালিয়া জোরে চিৎকার দিয়ে বলে, মা! খাদিজা বেগম এক প্রতিবেশীর সাথে গল্পে ব্যস্ত ছিলেন, তাই তিনি ডালিয়ার ডাকি বিরক্ত হয়ে উঠে আসেন। সাথে আসে প্রতিবেশী মহিলাটি। কি বউ, আবার কি নাটক শুরু করলা? ডালিয়ার পা বেয়ে রক্ত বের হতে দেখে উনি একটু ভয় পেয়ে যান। তারপর ডালিয়াকে কথা শুনিয়ে দেন। এত অসচেতন কেন? একটু সাবধানে কাজ করলেই তো হতো। প্রতিবেশী মহিলাটি ওনাকে থামিয়ে বলেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কি কও? পোলারে না জানে হাসপাতালে কেমনে লইয়া যামু? দাই লইয়া আই যাইয়া। ওদিকে ডালিয়া ব্যথায় কাতরাচ্ছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ও কাতর কণ্ঠে বলে, মা, আমার বাচ্চাটাকে বাঁচান। খাদিজা বেগম ডালিয়ার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে ছেলের ফোনে কল করেন, কিন্তু কল ধরার নামগন্ধ নেই। শেষে প্রতিবেশী মহিলাটি জোর জবরদস্তির কারণে ডালিয়াকে হাসপাতালে নিতে বাধ্য হন। ওই মহিলাটি তার ছেলেকে ডেকে এনে ডালিয়াকে নিয়ে গিয়ে সিঞ্চিতে তুলে হাসপাতালে নিয়ে যায়। খাদিজা বেগম কালো মুখ করে ডালিয়ার সাথে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, ইমিডিয়েটলি সিজার করাতে হবে, নয়তো মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। আপনারা টাকা জমা করে দিবেন। খাদিজা বেগমকে কিছু বলতে না দিয়ে ডালিয়াকে নিয়ে যাওয়া হয়, কারণ পেশেন্টের কন্ডিশন সিরিয়াস। এদিকে উনি বাহিরে বসে বসে টাকার হিসেব খুঁজছে। আনিস কি এত টাকা খরচ করবে? ডালিয়াকে হাসপাতালে নিয়ে এসেছে শুনলে নিশ্চয়ই আনিস রাগ করবে। ওদিকে আনিস লাঞ্চ টাইমে ফোন হাতে নিয়ে দেখে মায়ের অনেকগুলো কল এসেছে। সে কল ব্যাক করে। খাদিজা বেগম আনিসকে সব খুলে বলে। আনিস যেন এখনই হাসপাতালে আসে। আনিস মায়ের উপর ক্ষেপে বলে, হসপিটালে নিয়ে গেলে কেন? এখন কতগুলো টাকা যাবে হিসেব আছে তোমার? আমি আনতে চাইনি বাবা, ওই। খাদিজা বেগমের কথা শেষ হওয়ার আগে আনিস কল কেটে দেয়। বসের থেকে ছুটি নিয়ে চলে যায় হসপিটালে। আনিস হসপিটালে যেয়ে দেখে মা অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। আনিসও গিয়ে মায়ের পাশে বসে। মাকে জিজ্ঞেস করে, টাকা জমা করেছ? না, আমি টেহা কই থাইকা পামু? টাকা ছাড়ে ওরা সিজারে নিয়ে গেল। আশ্চর্য। ডালিয়াকে একজন মহিলা ডাক্তার সিজার করেন। ওই মহিলাটি ডালিয়ার বড় বোনের ননদ, নাসিমা জাহান। উনি ডালিয়াকে চেনে, তাই টাকার অপেক্ষা না করে ডালিয়াকে সিজার করাতে নিয়ে যায়। অনেক জটিলতা পেরিয়ে ডালিয়া একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। রক্তমাখা বাচ্চাটিকে যখন ডক্টর নাসিমা হাতে নেয়, তখন তার কেমন যেন অন্যরকম একটা মায়া কাজ করে বাচ্চাটির প্রতি। বাচ্চাটিকে নার্সের হাতে দেয় পরিষ্কার করার জন্য। বাহিরে এসে আনিস আর খাদিজা বেগমকে হাসি মুখে জানান, কনগ্রাচুলেশনস, আপনাদের ঘর আলো করে ফুটফুটে একটা পরী এসেছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। খাদিজা বেগম মুখ কালো করে বলে, কি মাইয়া হইছে? পেট কেটা মাইয়া বাইর করা লাগছে? হায় আল্লাহ। আনিসের মুখ কালো। নাসিমা তাজ্জব বনে যায়। কি বলছে এই মহিলা? মেয়ে হয়েছে বলে এইভাবে বলছে, অথচ উনি নিজেও মেয়ে। আনিস এতক্ষণে মুখ খুলে, আপনারা সিজার করলেন কেন? কাকে জিজ্ঞেস করে সিজার করেছেন? এসব কি বলছেন আপনি? পেশেন্টকে কি অবস্থায় নিয়ে আসা হয়েছে তা জানেন? ব্লিডিং হচ্ছিল ওনার। বাচ্চাটা মারা যেতে পারত সময় মতো সিজার না করলে। আপনার স্ত্রীরও কিছু একটা হয়ে যেতে পারত। হলে হতো, তাতে আপনার কি? নাসিমার ইচ্ছে করে লোকটাকে কয়টা কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু যার তার সাথে মুখ লাগানো যায় না, তাই কিছু না বলে চুপচাপ চলে যায় এখান থেকে।
গিয়ে ডালিয়ার বোনকে কল দিয়ে সব জানায়। ডালিয়ার বোন নৌফিয়া জাহান আলিয়া, বড় বোন কম, বন্ধু ছিল বেশি। ডালিয়া অন্ত প্রাণ আলিয়া, বোনের পালিয়ে আসাতে কষ্ট পেল এই ভেবে নিজেকে সান্ত্বনা দিত যে আর যাই হোক তার বোন ভালো আছে। কিন্তু আজকে নাসিমার থেকে সব শুনে মনে হচ্ছে ডালিয়া ভালো নেই। ও ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষের হাত ধরে বাড়ি ছেড়েছে। ডালিয়ার জ্ঞান ফিরেছে, ওর মেয়েকে নার্স এসে দিয়ে গেছে। আনিস এসে কোনো ভালো মন্দ কিছু না জিজ্ঞেস করে বলে, তুমি একটু সাবধানে চললেই হতো। আমার টাকাগুলো নষ্ট করার জন্য নাটকটা করেছো তাই না? তাও এত ন্যাকামি মানতাম যদি ছেলে জন্ম দিতে। শুনে রাখো, হসপিটালের খরচের 1 টাকাও আমি গুনতে পারবো না। আনিস গটগট পায়ে হেঁটে চলে যায়। মেয়ের মুখ পর্যন্ত দেখে না সে। খাদিজা বেগম বসে থাকে, ওনার মন কেমন খসখস করছে। যতই হোক নিজের ছেলের ঘরের নাতনি, তাই তিনি ডালিয়ার মেয়েকে কোলে নেয়। ওনার চোখ ছলছল করে ওঠে। এত নিষ্পাপ মাসুম বাচ্চা মেয়েটির প্রতি মায়া জন্মায় ওনার মনে। বড় হয়ে নির্ঘাত বাচ্চাটি অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হবে। তাই খাদিজা বেগম তার নাম দেয় অনিন্দিতা, মানে সুন্দরী। রাত বাজে 10টা, অথচ আনিস সেই যে গেল আর আসলো না। খাদিজা বেগম ভেবেছিলেন আনিস হয়তো আসবে, ডালিয়াকে আর ওর মেয়েকে বাড়ি নিয়ে যাবে। তার ছেলে এতটা নিষ্ঠুর হয়ে গেল, নিজের ঔরসজাত সন্তানের চেহারা পর্যন্ত দেখলো না। অথচ এই ডালিয়াকে যখন নিয়ে এসেছিল তখন তিনি মেনে নেননি। তিনি বলেছিলেন ডালিয়াকে যেভাবে এনেছে সেভাবেই যেন ফিরিয়ে দিয়ে আসে। সেদিন আনিস খাদিজার পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ডালিয়াকে ছাড়া নাকি সে বাঁচবে না। খাদিজা বেগম সেদিন ছেলের কান্নায় গলে গিয়ে ডালিয়াকে মেনে নিয়েছিল। কিন্তু ডালিয়ার প্রতি আনিসের অগাধ ভালোবাসা, যত্ন খাদিজা বেগমের মনে হিংসার বীজ বুনে দেয়। আনিসের বাবা মারা যাওয়ার পর খাদিজা আনিসকে মানুষ করেছেন। কত কষ্টে মানুষ করেছেন তা শুধুমাত্র তিনিই জানেন। তাই এই ছেলে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে, এই বিষয়টা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। আনিসের যখন চাকরি হলো তখন সেদিনের বেশিরভাগ সময় অফিসেই থাকতো। যখন বাড়িতে আসতো তখন মায়ের থেকে ডালিয়ার নামে নালিশ শুনতো। সারা দিন কাজের চাপ, আর বাড়ি এসে এসব মায়ের বকবকানি। আনিসের ভালো লাগতো না, তাই সে ডালিয়ার ওপর সব রাগ উগড়াতো। খাদিজা বেগম তখন খুশি হতেন। আনিস বাড়ি না থাকলে ডালিয়াকে দিয়ে সব কাজ করাতেন, আর আনিস বাড়ি আসলে তিনি সব কাজ করার নাটক করত। এতে আনিস গিয়ে ডালিয়াকে বকাঝোকা করত। ডালিয়া থাকতে তার বৃদ্ধ মাকে কেন কাজ করতে হবে? এত কিছুর পরও ডালিয়া শাশুড়িকে অবমাননা করেনি। খাদিজা এসব ভাবছিল, আর একটু একটু করে অনুতাপ জন্মাচ্ছিল তার মনে। ছেলের এতটা নিষ্ঠুর হওয়ার পিছনে তিনিই প্রত্যক্ষ দোষী। তবে খাদিজার মনে ডালিয়ার জন্য মায়া জন্মাচ্ছিল বললে ভুল হবে। তার যত মায়া অনিন্দিতাকে ঘিরে। অনিন্দিতা তার রক্ত। খাদিজা মনে করেন আনিস যদি নিজের বাচ্চার এই চাঁদ বদন মুখখানা দেখে তাহলে তার হৃদয়ের পাথর গলে পানি হয়ে যাবে। খাদিজা বেগমের ভাবনার মধ্যে ডক্টর নাসিমার সাথে একজন মহিলা আসে কেবিনে। মহিলাটিকে তিনি চিনেন না। ডালিয়া ও তার মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। মহিলাটি গিয়ে ডালিয়ার পাশে বসে ওর মাথায় হাত রাখেন। ডালিয়ার চোখ খোলে। ও হয়তো ঘুমোয়নি, চোখ বন্ধ করে রেখেছিল। চোখের সামনে নিজের বড় বোনকে দেখে ডালিয়ার চোখ ঝাপসা হয়ে আসে। অস্ফুট স্বরে বলে, আপা। তারপর উঠে বসতে চায়। আলিয়া ইশারায় বোঝায় উঠতে হবে না। এতদিন পর নিজের আদরের বোনকে দেখতে পেয়ে আলিয়ারও চোখের কার্নিশে পানি জমে। বৃদ্ধা আঙ্গুলি দিয়ে তা মুছে নেয়। আলিয়া ডালিয়ার মেয়েকে কোলে নিলে বাচ্চাটি নড়ে চড়ে ওঠে। আলিয়া ভাবে ঘুম ভাঙার কারণে এই বুঝি বাচ্চাটা ঠোঁট ভেঙে কান্না করে দিবে। কিন্তু না, বাচ্চা মেয়েটি চোখ খুলে আলিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয়। খাদিজা বেগম বলে, কি পাকনা মাইয়া দেখছ, একদিনের বাচ্চা, কি সুন্দর হাসি দেয়। কেবিনে উপস্থিত সবাই হাসে। আলিয়া বলে,
চাঁদের টুকরো মেয়ে হয়েছে তোর ডালি, তোকেও ডিঙ্গিয়ে গেছে মাশাল্লাহ। ডালিয়া অল্প হাসে। খাদিজা বেগম বলেন, আমি ওর নাম রাখছি অনিন্দিতা। আলিয়া একটু অবাক হয়ে তাকায়। খাদিজা হেসে বলে, ভাবতাস আমি অশিক্ষিত, অশুদ্ধ ভাষায় কথা কই, অত সুন্দর নাম কেমনে রাখলাম? আমি কিন্তু অশিক্ষিত না। আনিসের বাপে আসিল মাস্টার, আমারে কি হয় অশিক্ষিত রাখবো? এইচএসসি পরীক্ষা দিছি আমি, শুদ্ধ ভাষাও পারি, কিন্তু নিজের মায়ের ভাষার প্রতি আমার একটা টান, তাই এই অশুদ্ধ ভাষায় কথা কই। আলিয়া হেসে বলে, আপনি যোগ্য নামটাই রেখেছেন। সত্যি বলতে আমার মাথায়ও এমন নামই ঘুরপাক খাচ্ছিল। খাদিজা বেগম হেসে বলে, তুমি কি বইয়ের বই লাগো? জি। তো তুমি ওর খোঁজ পাইলা কেমনে? আসলে তোমরা তো কেউ আর হের লগে যোগাযোগ করো না, এর লাইগা কইতাছি। নাসিমা বলে, আমি বলেছি। ডালিয়ার বোন আলিয়া আমার ভাইয়ের বউ। ডালিয়াকে আমি চিনি, আর তাই অপারেশনের আগে আমি টাকা চাইনি। টাকার জন্য ডালিয়াকে কষ্ট করতে দেইনি। আর হ্যাঁ, অপারেশনের জন্য আমার যে ফিস সেটা আমি নিচ্ছি না। খাদিজা বেগম মনে মনে একটু শান্তি পান। যাই হোক, কিছু টাকা বাঁচবে। ডালিয়ার শরীর ব্যথা করছে, এতক্ষণ অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে ব্যথা করেনি, কিন্তু শরীরের ব্যথার থেকে মনের ব্যথাটা বেশি। পরশু ডালিয়াকে বাড়ি নিয়ে যেতে পারবে, তবে হসপিটালের বিল পরিশোধ করে। টাকার কথা মনে পড়লে ডালিয়ার মুখ কালো হয়ে যায়। নিশ্চয় অনেক টাকা হয়েছে। আনিস বলেছে 1 টাকাও গুনতে পারবে না। সত্যিই তো, আনিস এত টাকা কোথায় পাবে? বিল পরিশোধ না করতে পারলে কি হবে ভেবে পায় না ডালিয়া। ও এখন নিজেকে দোষারোপ করছে। সিজার করবে এই কথা ওরা ভাবেইনি, তাহলে টাকা জমানো যেত। ডালিয়ায় যদি আরেকটু সতর্ক হতো তাহলে এই অবস্থা হতো না। নাসিমা ডালিয়াকে পাতলা খিচুড়ি খেতে বলেছে। আলিয়া ডালিয়াকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, আর নাসিমা অনিন্দিতাকে কোলে নিয়ে গল্প করছে। অনিন্দিতা হা করে তাকিয়ে আছে নাসিমার মুখের দিকে, কখনো হাসি দিচ্ছে। এর আগে একদিনের বাচ্চাকে এত হাসতে দেখেনি নাসিমা। আলিয়া নিজের সাথে অনেক ফলমূল নিয়ে এসেছে, বাচ্চার জন্য কাপড় নিয়ে এসেছে, ডালিয়ার জন্য কাপড় নিয়ে এসেছে। খাদিজা বেগম এগুলো নির্লজ্জের মতো ঘেটে দেখছিল, ওনার জন্য কিছু আছে কিনা। আলিয়া ওনার দিকে তাকিয়ে আছে দেখে উনি ক্যাবলা হাসি দিয়ে বলে, দেখতেছিলাম তোমার পছন্দ ভালা, মন কত বড়, এত কিছু আনছো। তেমন কিছু আনতে পারিনি। আপনি কিছু খেয়েছেন? আলিয়ার জিজ্ঞেস করায় খাদিজা বেগমের মনে পড়ল, উনি সেই সকালে খেয়েছিল, পরে আর খাওয়া হয়নি। খাদিজা চুপ থাকা দেখে আলিয়া বুঝতে পারে উনি খায়নি কিছু, তাই 2টো আপেল আর কয়টা আঙুর ধরিয়ে দেয় খাদিজা বেগমের হাতে। খাদিজা বেগম এগুলো ধুয়ে খেয়ে নেয়। মনে মনে ভাবে, ডালিয়ার মতো ডালিয়ার বোনটাও ভালো। রাতে আলিয়া হসপিটালেই থেকে যায়। ভোর হলে নামাজ পড়ে উঠে বাহিরে একটু হাঁটতে বের হয়। খাদিজা বেগম নামাজ পড়ে নাতনি কোলে নিয়ে হাঁটছেন। একজন পুরুষ গট গট পায়ে এগিয়ে আসছে ওদের কেবিনের দিকে। লাইটের আলোর কাছে আসতেই লোকটির চেহারা স্পষ্ট হয়, এটা আনিস। ডালিয়ার সাথে প্রেমের সম্পর্ক থাকাকালীন আলিয়া আনিসকে একবার দেখেছিল, চেহারা আন্দাজ করে চিনে ফেলেছে। আনিস আলিয়াকে উপেক্ষা করে সোজা কেবিনে ঢুকে পড়ে। খাদিজা বেগম আনিসকে দেখে খুশি হয়ে অনিন্দিতাকে আনিসের কোলে দিতে যায়। আনিস হাত দিয়ে ইশারা করে বোঝায় ও কোলে নিবে না। তারপর মেয়ের মুখ দেখে কি যেন মনে করে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, দাও, ওকে আমার কোলে দাও। খাদিজা খুশি খুশি মনে অনিন্দিতাকে আনিসের কোলে দেয়। আনিস বাচ্চা কাচ্চা কোনো দিনও কোলে নেয়নি, তাই কিভাবে রাখতে হয় তা সে জানে না। ঘুমন্ত অবস্থায় অনিন্দিতা আনিসের কোলে গিয়ে জেগে ওঠে, ঠোঁট ভেঙে কান্না করে দেয়। আনিস কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। বাচ্চার কান্না শুনে ডালিয়া চোখ মেলে তাকায়। অনিন্দিতাকে আনিসের কোলে দেখে ডালিয়ার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। ডালিয়াকে তাকিয়ে থাকতে দেখে আনিস
অনিন্দিতাকে খাদিজা বেগমের কোলে দিয়ে দেয়। তারপর গলা ঝেড়ে ডালিয়ার উদ্দেশ্যে বলে, হসপিটালের বিল পরিশোধ করার জন্য টাকার ব্যবস্থা হয়েছে। আজকে তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। খাদিজা আমতা আমতা করে বলে, ডাক্তার বলেছে আগামীকাল যেতে। ডাক্তার বললেই সব শুনতে হবে? হসপিটালের একদিনের খরচ জানো তুমি? এই টাকাগুলোই কত কষ্টে ম্যানেজ করেছি। এখন আর 1 টাকাও ম্যানেজ করার সাধ্য নেই আমার। আমি লাখ টাকার জব করি না, সামান্য বেতনে ছোটখাটো একটা চাকরি করি। অথচ ভাগিয়ে আনলে বড় লোকের আদরে মেয়েকে। পিছন থেকে আলিয়া এই কথাটি বলে। আনিস পিছনে ফিরে বলে, বড় লোকের মেয়ে ইচ্ছে করে আমার সাথে এসেছে, আমি জোর করে আনিনি। ইচ্ছে করে এসেছে বলেই কি ও এত সস্তা? ডালিয়া বোনকে থামিয়ে দেয়। আলিয়া জানায় হসপিটালের পেমেন্টও করে দিবে। ডালিয়া যেন আগামীকালই বাড়ি ফিরে। আনিস আলিয়ার কথার প্রত্যুত্তরে জানায়, আমি গরিব হতে পারি, তবে ভিখারি নেই যে কারো দান করা টাকা নিব। আনিসের কথা আলিয়া আহত হয়, বোনের দিকে ছল ছল চোখে তাকিয়ে থাকে। আলিয়া আর কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। আনিসের মতো লোকের সাথে কথা বলাই বেকার। এই ছেলের জন্য ডালিয়া তাদের সবাইকে কষ্ট দিল, অথচ এখন সব থেকে বেশি কষ্ট নিজেই পাচ্ছে। আবেগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় ভুল হয়। ভাগ্যক্রমে কেউ সুখী হয়ে যায়, তবে পালিয়ে গিয়ে বিয়ে করে কষ্টে আছে এমন লোকই বেশি। আনিস হসপিটালের সম্পূর্ণ বিল পেমেন্ট করে ডালিয়াকে আর ওর মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখা যায় ঘর ভর্তি বাচ্চাদের জিনিস, ছোট বাচ্চাদের যাবতীয় সবকিছুই আছে। ডালিয়া এসব দেখে খুশি হয়। খাদিজা বেগম জিজ্ঞেস করে, কিরে, তুই এত টাকা কই থেকে পাইলি? যেখান থেকেই পাই, ওসব তোমায় ভাবতে হবে না। আনি যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মেয়েকে নিয়েই সময় কাটায়। এখন আর ডালিয়ার সাথে খারাপ ব্যবহার করে না, তবে ডালিয়াকে আগের মতো ভালোবাসে তেমনটাও কিন্তু নয়। মেয়ের চিন্তা যত্ন কোনোটাই ডালিয়াকে করতে হয় না। খাদিজা বেগমই নাতনিকে মাথায় করে রাখে, হয়তো রূপের জন্য, সে যে কারণই হোক ভালো তো বাসে, এতেই ডালিয়ার শান্তি। রান্না বান্না ডালিয়াই করে, যদিও তার শরীর এখনো কাঁচা, তবুও সবকিছু ঠিকঠাক চলছিল। ডালিয়ার মেয়ের আজ 1 মাস 10 দিন, অথচ দেখে মনে হবে 3-4 মাসের বাচ্চা। পাড়া প্রতিবেশী যত মহিলা আছে সবাই অনিন্দিতাকে দেখতে আসে, কোলে নিতে আসে। খাদিজা বেগম কারো কোলে দেয়, আবার কারো কোলে দেয় না। কপালে বড় করে কাজলের টিপ লাগিয়ে রাখে, যাতে কেউ নজর দিতে না পারে। কিন্তু এক কাক ডাকা ভোরে ডালিয়ার জীবন উলটপালট হয়ে যায়। অনিশ্চিত হয় অনিন্দিতার ভাগ্য। সারা রাত আনিস বাড়ি ফিরেনি, কলও রিসিভ করেনি। সকাল সকাল ডালিয়া অনিন্দিতাকে ফিডিং করাচ্ছিল, তখন দরজায় কেউ কড়া নাড়ে। অনিন্দিতাকে কোলে নিয়ে ডালিয়া এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে দেখে আনিস এসেছে। তার পাশে নববধূ সাজে একটা মেয়ে। মেয়েটার গায়ের রং অনুজ্জ্বল, তবে ফেস কাটিং ভালো। তবে ডালিয়ার চোখে মেয়েটা বিশ্ব সুন্দরী। যদি বিশ্ব সুন্দরী না হতো, তাহলে কি আনিস ডালিয়াকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করত? ডালিয়া বুঝতে পারে মেয়েটি আনিসের বউ, তবুও একবার জিজ্ঞেস করে মেয়েটি কে, পাছে ওর চিন্তা যদি ভুল প্রমাণিত হয়। কিন্তু ডালিয়ার ভাবনা সত্যি করে দিয়ে আনিস উত্তর দেয়, মেয়েটি আনিসের বিয়ে করা বউ, আজই তারা বিয়ে করেছে। ডালিয়া মূর্তির ন্যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আনিস ডালিয়ার পাশ কেটে ঘরে প্রবেশ করে। মেয়েটি আনিসের পিছু পিছু যায়। খাদিজা বেগম তসবি গুনতে গুনতে এগিয়ে আসে আর বলে, কি গো বউ, আনিস আইছে নাকি? নাতনিরে আমার কোলে দিয়া তুমি রান্না চাপায় দাও। উনি এসে আনিসের পাশে বসে মেয়েটিকে দেখতে পেয়ে চমকান। কি রে আনিস, এইডা কেডা? দেখতে পাচ্ছ না? হ দেখতেছি, কিন্তু বুঝতেছি না এই মাইয়া এরম কইরা বউ সাইজে এই বাড়িত কি লাইগা? ও আমার বউ। খাদিজা বেগম চিৎকার করে বাড়ি মাথায় তুলল। ওরে আল্লাহ, তুই এটা কি কস আনিস?
এত অধপতন তোর কেমনে হইল? আমি তোরে মানুষ করতে পারি নাই রে। এই বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে। উফ মা, নাটক বন্ধ করো তো, আমি ক্লান্ত। জান্নাত, রুমে আইতে চাইলে আসো, নইলে বসে থাকো। আনিসের পিছু পিছু মেয়েটি চলে গেল। যেই রুমে ডালিয়া আর আনিস থাকতো ওই রুমে। ডালিয়া কোনোদিন স্বপ্নেও ভাবেনি আনিস এমন কিছু করবে। আনিস ডালিয়ার সাথে খারাপ ব্যবহার করত। ডালিয়া এগুলোতে এত কষ্ট পেত না। নিজেকে বোঝাতো যে ও সারাদিন কত খাটুনি খাটে, তাই মেজাজ এমন খিটখিটে হয়ে গেছে। অনিন্দিতা আসার পর আনিসের ব্যবহারে খানিক পরিবর্তন দেখে ডালিয়া ভেবেছিল এই তোর খুশির দিন চলে এসেছে। অনিন্দিতা তার জীবনে সুখ নিয়ে এসেছে। আস্তে আস্তে সব এবার আগের মতো হয়ে যাবে। অনিন্দিতা ডালিয়ার কোলে কান্না করছে, অথচ ডালিয়ার কোনো হেলদোল নেই। খাদিজা বেগম গিয়ে ডালিয়াকে হালকা ধাক্কা দিলে ডালিয়ার হুঁশ ফিরে। ডালিয়া বলে, মা দেখেছেন, আপনার ছেলে বিয়ে করেছে মা। আমার ভালোবাসা অন্য কেউ ভাগ বসিয়েছে। যা এতকাল আমার ছিল তা আজ অন্য কারোর। দুনিয়ার সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু ভালোবাসার না। আপনার ছেলে এটা কিভাবে পারলো মা? ও, আপনার তো ভালোই হয়েছে। আপনি তো এটাই চাইতেন, তাই না? আপনার ছেলে আমাকে ছেড়ে দিক, এটাই চাইতেন। আজ আপনার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। ডালিয়া পাগলের মতো করছে। অনিন্দিতা ডালিয়ার কোলে কান্না করছে। খাদিজা বেগম মুখে আঁচল চেপে কান্না করতে করতে বলছেন, বউ, বিশ্বাস করো, তোমারে আমি খাটাইছি ঠিক। আনিস তোমারে আমার থেকে বেশি ভালোবাসতো। আমার হিংসা লাগতো, এই লাগে আমি এত কিছু করছি, কিন্তু কোনোদিন চাই নাই আনিস এমন কিছু করুক। আপনার চাওয়া আর না চাওয়াতে কি হবে মা? যা হবার হয়ে গেছে। আমার পক্ষে এই সংসারে থাকা সম্ভব না। আমি এখন এক কাপড়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি চাইলেই কিন্তু আপনার ছেলের নামে পুলিশ কেস করতে পারি, ওকে 14 শিকের ভাত খাওয়াতে পারি। কারণ ও প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করে আবার বুক ফুলিয়ে বলছে আমি বিয়ে করেছি। কিন্তু আমি তা করব না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, হাসরের ময়দানে এর বিচার চাইব। ডালিয়া অনিন্দিতাকে কোলে নিয়ে বের হতে নেয়। এর মধ্যেই পিছন থেকে আনিস ওকে ডাক দিয়ে বলে, আমার মেয়েকে নিয়ে আর এক পা এগিয়েছ তো তোমার পা আমি গুঁড়ো করে দিব। যেতে হলে আমার মেয়েকে দিয়ে তারপর চলে যাও। ডালিয়া সাপের মতো ফুঁসে উঠে বলে, মেয়েটা আমার, শুধুমাত্র আমার। দুনিয়ার কোনো শক্তি আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না। এই বলে ডালিয়া ঘর থেকে বের হয়ে যায়। আনিস ঝড়ের বেগে এসে ডালিয়াকে ধরে নেয়, তারপর অনিন্দিতাকে টেনে নিবার চেষ্টা করে। এত ছোট বাচ্চা এই টানাটানিতে জোরে জোরে কান্না করতে থাকে। খাদিজা বেগম কান্না করতে করতে বলে, ওরে আনিস, ছাড়, তোর মাইয়া ব্যথা পাইতেছে। আনিস অনিন্দিতাকে ডালিয়ার থেকে কেড়ে নিয়েই ক্ষান্ত হয়। ডালিয়াকে বাহিরে রেখে অনিন্দিতাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ডালিয়া এখানে আর দেরি করে না, পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু বর্তমান সময়কার পুলিশ টাকা ছাড়া কেস লিখে না। বাধ্য হয়ে ডালিয়া হসপিটালে যায়, যে হসপিটালে ওর সিজার হয়েছিল। ওখানে নাসিমা আছে। নাসিমার কাছে সব খুলে বলে। সব শুনে নাসিমা আলিয়াকে সব জানায়। আলিয়া বলে, ওরা যেন পুলিশ নিয়ে গিয়ে অনিন্দিতাকে নিয়ে আসে, যত টাকা লাগবে আলিয়া দিবে। নাসিমা ডালিয়ার সাথে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশকে মোটা অঙ্কের টাকা খাইয়ে তারপর আনিসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ওরা। কিন্তু বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা লাগানো, কেউ বাড়িতে নেই। জান্নাত আনিসের দ্বিতীয় স্ত্রী। আনিস যে কোম্পানিতে চাকরি করত ওই কোম্পানির মালিকের মেয়ে। অনিন্দিতা পেটে আসার পর ডালিয়া আর আনিসের মধ্যে দূরত্ব তৈরি হয়। সুদর্শন আনিসের ওপর চোখ যায় জান্নাতের। জান্নাত বড় লোকের মেয়ে, তবে ওর ক্যারেক্টারে সমস্যা। একটু সুন্দর ছেলে দেখলেই চিপকে যায়। আনিস সবসময় মনমরা থাকতো। তখন জান্নাত নিজে থেকে এসে ভাব জমায় আনিসের সাথে। প্রথমে বন্ধুত্ব,
তারপর প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় তাদের মধ্যে। হোটেলের বন্ধ কক্ষে একে অপরের কাছেও গেছে বহুবার। অতঃপর একদিন জান্নাত জানায় এখন বিয়ে করতে হবে, এভাবে লুকিয়ে আন্না। কিন্তু আনিস বিয়েতে নারাজ। শুধুমাত্র ভোগ করার জন্যই জান্নাতকে তার দরকার ছিল। ডালিয়া প্রেগনেন্ট ছিল, তাই ওর কাছে যাওয়া যেত না। এই জন্যই জান্নাতের সাথে সম্পর্কে ছিল। বিয়ের কথা উঠায় আনিস জান্নাতকে এড়িয়ে চলতে থাকে। তারপর ডালিয়াকে সিজারের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হলে টাকার দরকার পড়ে। আনিসের কাছে সিজারের খরচ দেওয়ার মতো টাকা ছিল না বিধায় ও জান্নাতের দ্বারস্থ হয়। জান্নাত খুশি খুশি ওকে টাকা দিতে রাজি হয়ে যায়, তবে কয়েকটা পেপারে সাইন করিয়ে নেয়, এই বলে যে ওকে নাকি বেতনের টাকাগুলো অগ্রিম দিচ্ছে। আনিস তাড়াহুড়ো করে কাগজ না পড়েই সাইন করে দেয়। একটা ছিল বিয়ের ডকুমেন্ট, আর একটা ছিল চুক্তিপত্র। আনিস ডালিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না এমন চুক্তি। দরজায় তালা লাগানো দেখে ডালিয়া ভেঙে পড়ে। আনিস কোথায় যেতে পারে এতটুকু সময়ের মধ্যে ভেবে পায় না ডালিয়া। এটা তো ওর ভাড়া বাড়ি নয়, নিজের বাড়ি। এখন ওরা কোথায় গেল? ডালিয়া হতাশ হয়ে মাটিতেই বসে পড়ে। অনবরত চোখের পানি ফেলতে থাকে। এই বুঝি নিজের বুকের মানিক 7 রাজার ধনকে হারিয়ে ফেলল। আনিস তার বাচ্চার শেষ সম্বলটুকু কেড়ে নিল। ডালিয়ার আনিসের প্রতি ঘৃণাটা তীব্র হয়। একজন প্রতিবেশী মহিলা এসে ডালিয়ার হাতে একটা কাগজের টুকরো দিয়ে যায়। এটা নাকি ডালিয়ার শাশুড়ি খাদিজা বেগম দিয়ে গেছেন। ডালিয়া কাগজের ভাঁজ খুলে দেখতে পায় একটা ঠিকানা লেখা। ডালিয়ার মনে আশা জাগে, এই ঠিকানায় পৌঁছলে হয়তো তার মেয়েকে পাবে। নাসিমা পুলিশ অফিসারের সাথে কথা বলছিল। ডালিয়া চোখ মুছে নাসিমাকে ডাক দিয়ে বলে, আপা, পেয়েছি ঠিকানা, পেয়েছি। এই দেখুন, এই ঠিকানায় গেলে আমি আমার মেয়েকে পাবো। আমার মন বলছে আমার মেয়ে ওখানেই আছে। কিন্তু ডালিয়া, কোনো কিন্তু নয়, চলুন আমরা এই ঠিকানায় যাই। ডালিয়ার কথা ভেবে ওরা পুলিশ নিয়ে ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। অনিন্দিতা কান্না করছে। খাদিজা বেগম ওকে সুজি খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারছেন না। জান্নাত এসে খাদিজা বেগমকে ধমকে বলে, বাচ্চাকে দূরে নিয়ে গিয়ে খাওয়াতে পারেন না? এত বড় বাড়িতে আমার রুমের সামনে ওটাকে নিয়ে আসতে হবে? ঘুমোতে পারছি না আমি, ঘ্যা ঘ্যা করেই চলেছে, যত সব ফাউল। খাদিজা কিছু বলার আগে জান্নাত রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। খাদিজার আগে ফুঁসতে ফুঁসতে চলে যায় এখান থেকে। ওরা সবাই এখন জান্নাতের বাড়িতে আছে। জান্নাতের বাবার থেকে উত্তরাধিকার সূত্রে জান্নাত এই বাড়িটা পেয়েছে। জান্নাতের বাবা মা বেশিরভাগ দেশের বাহিরেই থাকে। মেয়ে যখন যা চায় তাই দেয়। শুধু টাকা পয়সা আর বিলাসবহুল জীবন দিয়েই তাদের দায়িত্ব শেষ। আনিসের অনিন্দিতার প্রতি ভালোবাসা জন্মেছে বিধায় সে অনিন্দিতাকে রাখতে চায়। তাই এই বাড়িতে চলে এসেছে, যাতে ডালিয়া ওদের খুঁজে না পায়। কারণ ও জানে ডালিয়া আইনের দ্বারস্থ হলে বাচ্চার কাস্টাডি ডালিয়াই পাবে। আনিস যদিও ভাবে ও অনিন্দিতাকে ভালোবাসে, কিন্তু এটা সত্য নয়। অনিন্দিতাকে পাওয়া আনিসের জেদ। ডালিয়াকেও জেদের বসে বিয়ে করেছিল আনিস। ডালিয়ার বাবা ভাইয়েরা আনিসকে অপমান করেছিল বিধায় এই জেদের জন্ম। কিন্তু খাদিজা বেগম নাতনিকে সত্যিই ভালোবাসেন, তাই তিনি চান না অনিন্দিতা মায়ের ভালোবাসা ছাড়া বড় হোক। আনিস কখনো ডালিয়ার অভাব পূরণ করতে পারবে না। আনিস যেহেতু জান্নাতকে বিয়ে করছে, ওদেরও বাচ্চা কাচ্চা হবে। অনিন্দিতা তখন ওদের চোখের বালু হয়ে থাকবে। ডালিয়া পুলিশ নিয়ে জান্নাতের বাসায় চলে আসে। কলিং বেল চাপলে একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে। ডালিয়া লোকটাকে ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে এসে দেখে খাদিজা বেগমের কোলে অনিন্দিতা ঘুমিয়ে আছে। খাদিজা বেগম ডালিয়াকে দেখে অনিন্দিতাকে নিয়ে ডালিয়ার কোলে দিয়ে বলে, আমি আমার আদরের নাতিনরে মাহারা করতে পারুম না বউ, তুমি ওরে লইয়া যাও। অনিন্দিতাকে পেয়ে ডালিয়ার আত্মায় পানি আসে। কোলে নিয়ে অসংখ্য চুমু খায় অনিন্দিতার সারা শরীর জুড়ে।
অনিন্দিতা জেগে গিয়ে ঠোঁট ভেঙে কান্না শুরু করে দেয়। ডালিয়া ওকে বকের দুধ দেয়। আনিস বাসায় নেই, কোথাও একটা গেছে। নাসিমা ডালিয়াকে বলে আনিসের ওপর মামলা করে ওকে পুলিশে ধরিয়ে দিতে, কিন্তু ডালিয়া আনিসকে ক্ষমা করে দিয়েছে। ডালিয়ার ক্ষমাই আনিসের সব থেকে বড় শাস্তি। প্রকৃতি আনিসকে তার প্রাপ্য কর্মফল ফিরিয়ে দিবে। পুলিশের কোনো কাজই করতে হয়নি। আনিস বাসায় না থাকায় ডালিয়ার কোনো ঝামেলা পোহাতে হয়নি। খাদিজা বেগম মুখে আঁচল গুজে ফুফিয়ে কান্না করতে করতে ডালিয়াকে আর অনিন্দিতাকে বিদায় দেয়। নেওয়াজ মোর্শেদ দরজা বন্ধ করে বসে আছে, আর বাহিরে ডালিয়া দরজা হেলান দিয়ে কান্না মাখা কণ্ঠে বাবাকে ডাকছে। বাড়ির সবাই ডাকছে, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। শক্ত মুখ করে হুইল চেয়ারে বসে আছেন। ডালিয়া চলে যাওয়ার পর নেওয়াজ মোর্শেদ যে স্ট্রোক করেছিল, তখন থেকে তিনি নিজ পায়ে ভর করে আর হাঁটতে পারেন না। ওনার বাম পা বিকল হয়ে গেছে। হুইল চেয়ারে বসে চলাচল করতে হয় তাকে। আজ ডালিয়া ফিরে এসেছে, কারণ সে ঠকেছে। কই, যখন সবাই মিলে তাকে বুঝিয়েছিল আনিস ভালো নয়, তখন তো কারো কথা শোনেনি। বাপ ভাইয়ের সম্মানের কথা একটিবার চিন্তা করেনি। ভাইয়েরা যখন তাকে বলেছিল বাবা স্ট্রোক করেছে, তখন সে ভেবেছে এটা তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। নেওয়াজ মোর্শেদ ছাড়া বাকি সবাই ডালিয়াকে ক্ষমা করে দিয়েছে। ডালিয়ার কষ্টের কথা শুনে তাদের মন গলেছে, কিন্তু নেওয়াজ মোর্শেদ বলে দিয়েছেন ডালিয়া যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ উনি ঘর থেকে বেরোবেন না, এমনকি একটা দানাও মুখে তুলবেন না। ডালিয়া যেন এই বাড়ি থেকে চলে যায়। কিন্তু একটা সময় ছিল যখন ডালিয়া ছিল ওনার চোখের মণি। আমরা যাকে বেশি ভালোবাসি তার দেয়া কষ্টটাই বেশি লাগে। তেমনটি হয়েছে নেওয়াজ মোর্শেদের সাথে। ডালিয়া বাবার কাছে বারবার ক্ষমা চাইল, ওনার মন গলে না। শেষে ডালিয়া বাবার দেখা না পেয়ে বাড়ি থেকে যেতে বাধ্য হয়। ছোট্ট অনিন্দিতাকে বকে জড়িয়ে বেরিয়ে পড়ে। আলিয়া ডালিয়াকে ওদের বাড়িতে যেতে বলে, কিন্তু ডালিয়া বোনের স্বামীর বাড়ি কেন যাবে? এতে তার আত্মসম্মানে আঘাত লাগবে। কিন্তু এত বড় শহরে এই দুধের বাচ্চাকে নিয়ে কোথায় যাবে ডালিয়া? ডালিয়া পড়াশোনা বেশি দূর করেনি। এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয়েছিল মাত্র। বিয়ের পর পড়াশোনাটা আর চালানো যায়নি। আজকাল এইচএসসি পাশে কয়জন চাকরি পায়? আলিয়া একটা একরুমের বাসা দেখে দেয় ডালিয়ার থাকার জন্য। প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দেয়। এগুলো না চাইতো বাধ্য হয়ে নিতে হবে ডালিয়ার। ডালিয়া একটা গার্মেন্টসে চাকরি নেয়, বেতন 15,000। এইটুকুনি বেতন দিয়ে মা মেয়ের দিন চলে যাবে দিব্যি। সবকিছু গুছিয়ে নেয় দু বোনে মিলে। আজকে রাতটা আলিয়া ডালিয়ার সাথে থেকে যায়। ডালিয়ার গার্মেন্টস যেতে পথে আলিয়া শ্বশুর বাড়ি। অনিন্দিতাকে রোজ বোনের বাড়ি রেখে যাবে। দিন কাটে, বছর যায়, ছোট্ট অনিন্দিতা বড় হয়। আজ তার 18তম জন্মদিন। ডালিয়া মেয়ের জন্য পায়েস রান্না করে নিয়ে যায় মেয়ের রুমে। অনি, মা আমার ওঠ এবার, আর কত ঘুমোবি? উফ মা, আরেকটু ঘুমোতে দাও। রাত 3টা বাজে ঘুমিয়েছি। তোকে কতবার বলেছি এত রাত জেগে পড়তে হবে না, সকাল সকাল ঘুমোবি, সকাল সকাল উঠবি। যাই হোক, আজ তোর জন্মদিন। দেখ মা, তোর জন্য পায়েস রান্না করেছি। পায়েসের নাম শুনে অনিন্দিতা এক লাফে উঠে পড়ল। পায়েস ওর ভীষণ প্রিয়, আর তা যদি হয় মায়ের হাতে তাহলে তো কথাই নেই। তাড়াতাড়ি গিয়ে ব্রাশ করে অনিন্দিতা পায়েস খেতে শুরু করে। উফ, যেন অমৃত। মেয়ের এমন তৃপ্তি নিয়ে পায়েস খাওয়া দেখে ডালিয়া শান্তি লাগে। আজ তোর এসএসসি রেজাল্ট দিবে। একটু বের হব। কলেজ যাবি? তোর মামনির বাসায় হয়ে যাস। আচ্ছা। অনিন্দিতা কলেজ যাওয়ার জন্য তৈরি হয়। ডালিয়া অনিন্দিতাকে যতবার দেখে ততবারই অনিন্দিতার অতিরিক্ত সৌন্দর্য ডালিয়ার মনে ভয় ধরায়। মেয়েকে ডালিয়া সাজতে দেয় না, কোন রকম সাজগোজ ছাড়াই ওকে অপ্সরাদের মতন লাগে। দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, বাঁশির মতো নাক, ব্রোজোড়া যেন কেউ মন দিয়ে এঁকেছে। চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটুতে পড়েছে। অনিন্দিতা শুধু একটু ক্রিম লাগিয়েছে মুখে,
একটা 3 পিস পরেছে, দাম বেশি নয়, 1000 খানিক হবে। চুলগুলো বিনুনি করেছে। অনিন্দিতার মায়াবী চোখে স্থান পেয়েছে মোটা ফ্রেমের চশমা। ডালিয়া অনিন্দিতাকে নজর টিকা লাগিয়ে দেয়। অনিন্দিতা মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। অনিন্দিতা এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। এসএসসিতেও ছিল গোল্ডেন। অনিন্দিতার স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে সে। রেজাল্ট পেয়ে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল। এবার তার বাসায় ফেরার পালা। অনিন্দিতার বন্ধু বান্ধব বলতে আছে একটি মাত্র বান্ধবী, তার নাম নেহা। অন্য কেউ অনিন্দিতার সাথে মিশে না। কেন মিশে না অনিন্দিতার তা জানা নেই। তবে নেহা বলে সব মেয়েরা নাকি অনিন্দিতাকে হিংসে করে, তাই ওর সাথে মিশে না। অনিন্দিতা বোকার মতো প্রশ্ন করে, তারা ওকে হিংসে করে কেন? অনিন্দিতার এমন বোকা মার্কা প্রশ্নে নেহা হো হো করে হেসে ওঠে। বলে, এটাও জানিস না? শোন তাহলে। সবাই তোকে হিংসে করার অন্যতম কারণ হচ্ছে তোর সৌন্দর্য। এই বয়সে তোর মুখে না আছে একটা পিম্পল, রাত জেগে পড়াশোনা করিস, অথচ না আছে একটু ডার্ক সার্কেল। তারপর তুই এত মেধাবী, বিনয়ী, নম্র, ভদ্র। এমন কোনো টিচার নেই যে তোকে অপছন্দ করে। প্রত্যেকটা ছেলে তোর রূপে মুগ্ধ। কলেজের 80% মেয়ের বয়ফ্রেন্ড তোর রূপে মুগ্ধ। মেয়েরা তোমাকে হিংসা করবে না তো কি? তুইও কি আমাকে হিংসা করিস নেহু? অনিন্দিতা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করে। নেহা কিছুক্ষণ অনিন্দিতার দিকে তাকিয়ে থেকে বলে, হিংসা হয়তো। একটা সময় তোকে আমি ভয় পেতাম। কেন ভয় পেতাম জানিস? কেন? আমার ছোটবেলা থেকে একটা ধারণা ছিল যে সুন্দরী ও মেধাবী মেয়েরা হয় অহংকারী, দেমাগী। তারা কথায় কথায় অন্যদের ছোট করে। আর তোর ভাব ভঙ্গি ভয় পাওয়ার মতোই ছিল। একটা মোটা ফ্রেমে চশমা পরে সবসময় গম্ভীর মুখশ্রী নিয়ে চলাফেরা করতে। কখনো একটু হাসতে দেখিনি, কারো সাথে কথা বলতে দেখিনি। একটা ডেস্কে তুই একা একা বসে থাকতি আর বই পড়তি। অথচ যখন তোর সাথে মিশতে থাকলাম, তখন আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো। তুই একটু ভিন্ন। তোর সাথে কেউ একবার মিশলে তোকে ভালো না বেশে থাকতেই পারবে না। নেহু, তুইও বাকিদের থেকে আলাদা, আমার জন্য স্পেশাল। মনে আছে আমাদের পরিচয় কিভাবে হয়েছিল? আমরা দুজন তখন ক্লাস 8-এ পড়ি। সেদিন বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা বিচ্ছিরি হয়েছিল। স্কুল ছুটির পরে আমি বাড়ি ফেরার পথে পা পিছলে রাস্তায় পড়ে গিয়েছিলাম। একা উঠে বসতে পর্যন্ত পারছিলাম না। রাস্তায় কত মানুষ ছিল, অথচ কেউ আমাকে ধরতে আসেনি। সবাই দেখে দেখে চলে যাচ্ছিল। আর কেউ কেউ আমার পড়ে যাওয়া দেখে হাসছিল, মজা করছিল। সেদিন একমাত্র তুই এসেছিলি আমাকে সাহায্য করার জন্য। আমার কাদা মাখানো হাত ধরে টেনে তুলেছিলে। নিজের ড্রাইভারকে বলে গাড়ি করে আমায় বাসায় পৌঁছে দিয়েছিলে। আর সেদিন থেকে আমাদের বন্ধুত্বের সূত্রপাত। নেহা মুস্কি হাসে। তারপর থেকে আর আলাদা হইনি আমরা। 5 বছর একসাথে। আমরা দুজনেই একে অন্যের জন্য স্পেশাল। আমি ভাবছি কি জানিস, তোর আর আমার বন্ধুত্বের একটা স্টোরি ফেসবুকে লিখে সেলিব্রিটি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। অনিন্দিতা নেহার পিঠে একটা কিল বসিয়ে বলে, তোর মাথায় যত উদ্ভট চিন্তা। উদ্ভট বলবি না তুই। তুই জানিস না ফেসবুক যা তা লিখলেও মানুষ পড়ে। ফৌজিয়া কবির নামক একজন লেখিকা আছে, কি সব লিখে। তার গল্পও মানুষ পড়ে। হয়েছে, তুমি ফেসবুকে লেখালেখি করে হুমায়ুন আহমেদ হয়ে যাও। এই, আমি হুমায়ুন আহমেদ হব কেন রে? আমি ইলমা বেহেরুজ হতে চাই, পদ্মজার মতো উপন্যাস লিখতে চাই। আমি প্রিমা ফার্নাস চৌধুরী হতে চাই। আচ্ছা তুমি সব হইও, এখন আমাকে বাসায় যেতে হবে। আয় উঠি। চল। 2 বান্ধবী উঠে দাঁড়ায়। একটু সামনে যেতে দেখে কলেজ মাঠে সবাই জড়ো হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। একটা ছেলে স্পিকার হাতে 6 তলা বিল্ডিং এর উপরে উঠে অনিন্দিতাকে ডাকছে। বারবার বলছে, অনিন্দিতা, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আজকে আমি এখান থেকে লাফ দিব। তুমি কি শুনতে পাচ্ছ অনিন্দিতা?
আমাকে ভালোবাসতে রাজি হলে সবার সামনে এসে দাঁড়াও। কলেজের সব শিক্ষক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়ে গেছে। লজ্জায় অনিন্দিতা মাথা তুলে তাকাতে পারছে না। আজ পর্যন্ত অনেক ছেলে প্রপোজ করেছে, তাদের বুঝিয়ে বললে তারা বুঝেছে। কেউ ঝামেলা করেছে, তবে এইভাবে মরার ভয় কেউ দেখায়নি। অনিন্দিতার একটু একটু ভয় লাগছে, সত্যি যদি ছেলেটা লাফ দিয়ে দেয়। উপস্থিত সবাই অনিন্দিতাকে বলছে ও যেন হ্যাঁ বলে দেয়, কিন্তু অনিন্দিতা কিভাবে হ্যাঁ বলবে? ডালিয়া ওকে উঠতে বসতে খেতে ঘুমোতে সবসময় মনে করিয়ে দেয় ও যেন কোনো ছেলের মিষ্টি কথায় ফেসে প্রেমের সম্পর্কে না জড়ায়। যদি কোনো দিন জড়ায় তাহলে মাকে সে সারা জীবনের মতো হারাবে। মায়ের সাথে কি হয়েছিল তার সবটা অনিন্দিতা জানে। মায়ের একটা ডায়েরি আছে, ওটা অনিন্দিতা লুকিয়ে পড়েছে। কিন্তু এই ছেলে তো মিষ্টি কথা না বলে সোজা মরার ভয় দেখাচ্ছে। এই ছেলের যদি কিছু হয়ে যায় অনিন্দিতা নিজেকে ক্ষমা করতে পারবে না। অনিন্দিতার শরীর ঘামছে, গলা শুকিয়ে কাঠ। নেহার হাতটা চেপে ধরে আছে। সবাই কত করে বোঝাচ্ছে ছেলেটাকে, কিন্তু ওই ছেলের কোনো হেলদোল নেই। এক কথা বারবার বলেই যাচ্ছে। অনিন্দিতা মনে সংকোচ নিয়ে সামনে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই একটা শক্তপোক্ত পুরুষালী হাত তার বাহু চেপে ধরে বলে, আর এক পাও এগোবি না। অনিন্দিতা সেই ভারী কণ্ঠস্বর চিনতে পেরে ভয়ে আরো গুটিয়ে যায়। তারপর ছলছল চোখে তাকায় তার দিকে। পুরুষটি আবার বলতে শুরু করে, যে নিজেকে ভালোবাসতে পারে না সে তোকে কিভাবে ভালোবাসবে? আর তোর সত্যি মনে হয় ওই ছেলে ওইখান থেকে লাফ দিবে? আর যদি লাফ দেয়ও তাতে তোর কি? তুই কি কোনোভাবে ওকে সিডিউস করেছিস? না তো। কে কি করলো, কে বাঁচলো কে মরলো তা তোর দেখার বিষয় না। তখন কয়েকটা ছেলে আসে অনিন্দিতাকে রিকোয়েস্ট করতে যেন ওই ছেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু অনিন্দিতার পাশে দাঁড়ানো লোকটার অগ্নি চক্ষু দেখে আর কিছু বলার সাহস পায় না। যেভাবে এসেছিল সেভাবেই ফিরে যায়। অনিন্দিতার পাশে বুক টান টান করে দাঁড়িয়ে আছে মোস্ট পপুলার হার্ট সার্জন ডক্টর আয়ান শুভ্র। ডাক্তারের পাশে পাশে আয়ান মারপিটও পটু। যে একবার আয়ানের হাতে মার খেয়েছে সে জীবনে দ্বিতীয়বার আয়ানের সামনে পড়তে চায় না। আবার আয়ান এমন এমন রোগীর চিকিৎসা করে তাদের সুস্থ করে দিয়েছে। বড় বড় ডাক্তার যাদের বাঁচানোর হাল ছেড়ে দিয়েছিল। আয়ান শুভ্র নামটা কারোর জন্য আশীর্বাদ, আবার কারো ক্ষেত্রে অভিশাপ। পেশার ডাক্তার, চলাচল মাফিয়াদের মতো হলেও আয়ান শুভ্র দেখতে হলিউডের নায়কদের মতন। শত শত মেয়ে তার ওপর ফিদা। আজকেই দেখুন না, কলেজের সব মেয়েরা এতক্ষণ ছাদে ওঠা ছেলেটাকে দেখছিল, আর এখন চোখ দিয়ে গিলে খাচ্ছে আয়ান শুভ্রকে। আর এ আয়ান শুভ্র হচ্ছে অনিন্দিতার মামনি, মানে ডালিয়ার বড় বোন আলিয়ার ছেলে। অনিন্দিতা এই আয়ান শুভ্রকে জন্মের ভয় পায়। ভয় পাওয়ারও কারণ আছে। ছোটবেলায় ডালিয়া গার্মেন্টসে গেলে অনিন্দিতাকে আলিয়ার বাসায় রেখে যেত। সকলে অনিন্দিতাকে ভালোবাসলেও এই আয়ান শুধু ওকে মারত। একা পেলেই মারত। ওর খেলনা ভেঙে দিত, ওর চুল কেটে দিত। যখন আয়ান পড়াশোনার জন্য বিদেশ গেল তখন অনিন্দিতার শান্তি ছিল, কিন্তু এখন পড়াশোনা শেষ করে চলে এসেছে আবার জ্বালাতে। এসছে থেকে জ্বালাচ্ছে। এই লোকটা এখন অনিন্দিতার হাতটা ধরে রেখেছে। অনিন্দিতার অসহ্য লাগছে, নিজে থেকে ছাড়িয়েও নিতে পারছে না। হঠাৎ কিছু না বলেই অনিন্দিতার হাত ধরে হাঁটতে লাগলো। হঠাৎ হাতে টান পড়ে অনিন্দিতা হোঁচট খায়। পরে টাল সামলে নিয়ে আবার আয়ানের পিছু পিছু হাঁটতে থাকে। আর ওদিকে নেহা বোকার মতো দাঁড়িয়ে থাকে। অনিন্দিতা আয়ানের পাশে বসে নখ কামড়াচ্ছে আর কি যেন ভাবছে। আয়ান সোজা রাস্তার দিকে তাকিয়ে ড্রাইভ করছে, মাঝে মাঝে অনিন্দিতার দিকে আর চোখে তাকাচ্ছে। এতক্ষণ ধরে দেখে যাচ্ছে, কিন্তু অনিন্দিতা নখ কামড়ানো থামছে না। শেষ আয়ান নীরবতা ভেঙে বলে উঠল, তুই সায়েন্স নিয়ে পড়েছিস? অনিন্দিতা আয়ানের দিকে ছোট চোখে তাকায়, তারপর তর্জনী আঙুল ধারা
নাকে ডগা পর্যন্ত চলে যাওয়া চশমাটাকে যথাস্থানে এনে সংক্ষিপ্ত জবাব দেয়, হুম। ডাক্তার হতে চাস? হুম। আয়ান হো হো করে হেসে বলে, সিরিয়াসলি তুই হবি ডাক্তার? অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এতে হাসার কি আছে? তুই পড়াশোনা করিস নাকি 2কে পাশ করেছিস? অনিন্দিতার ভীষণ রাগ হয়। পড়াশোনা নিয়েও ভীষণ সিরিয়াস, জীবনে কারো থেকে এক অক্ষর দেখে লিখেনি, আর আজ শুনতে হচ্ছে ও 2কে পাশ করেছে। দাঁত কটমট করে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ক্লিয়ার কাট বলেন। ডাক্তাররা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, দায়িত্ব জ্ঞান সম্পন্ন, আর এদিকে তুই ঘন্টা লাগিয়ে নখ কামড়াচ্ছিস। নখে কত রকমের জীবাণু থাকে এটা জানিস না? জীবাণু পেটে গেলে কি হয় জানিস না? তোর চশমা চোখ থেকে সরে যাচ্ছে, ওড়না পরে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, অথচ তোর কোনো খেয়ালই নেই। এমন বেখেয়ালি ডাক্তার হলে রোগী পগার পার। অনিন্দিতার সাথে সাথে মুখ থেকে হাত সরিয়ে নেয়। বকে ওড়না নেই এটাও এতক্ষণে খেয়াল করলো আয়ান বলার পর। সত্যি এতটা কেয়ারলেস কিভাবে? ছি ছি, কি লজ্জা। সাথে সাথে অনিন্দিতা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল, তারপর আয়ানের উদ্দেশ্যে বলে, আমি চিন্তিত ছিলাম আজকের ব্যাপারটা নিয়ে। ওই ছেলেটা যদি সত্যি লাফ দেয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো তো? আর ও লাফ দিবে না, দিলে এতক্ষণে খবরটা পেয়ে যেতি। অনিন্দিতা আর কিছু বলে না, লাফ দিলে সত্যি খবর পেয়ে যেত। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থামলো রোকেয়া মঞ্জিলের গেটের সামনে। রোকেয়া মঞ্জিল, এটি হলো 2তলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবন। ভবনটি দেখলে মালিকের রুচির প্রশংসা না করে পারা যায় না। এটি যেন ছোটখাটো একটা রাজপ্রাসাদ। এর প্রতিটা কোণা ভালোবাসা দিয়ে সাজানো। এবারের মালকিন হলেন রোকেয়া বেগম, যার 2 সুপুত্র আলমগীর এবং আফসার। 2 ভাই বাবার রেখে যাওয়া ব্যবসা সামলায়। তারা দুজন মিলে মায়ের পছন্দ মতো ভবনটি নির্মাণ করেছে। এত বড় 2 ছেলে, অথচ এখনো মা বলতে অন্ধ। কিন্তু তিনি ছেলেদের এই ভালোবাসার ফায়দা উঠান না। ছেলে 2 বউকে তিনি মেয়ের মতো দেখেন, তারা ওনাকে নিজের মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। নাতি নাতনিরা ওনাকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। উনিও নাতি নাতনিদের ভীষণ ভালোবাসে। তবে ওনার সব থেকে প্রিয় নাতি হচ্ছে আয়ান। আফসার হচ্ছে আলিয়ার স্বামী, আয়ানের বাবা। আর আয়ানের বড় চাচা হচ্ছেন আলমগীর। ওনার 2 ছেলে, ফাহামি ফাহাদ, 1 মেয়ে ফাজরিন। আয়ানরা 2 ভাই বোন, আয়ান, আনিয়া। সবাই মিলে এই বাড়িতেই থাকে। আয়ান গাড়ি থেকে চুপচাপ নেমে হেঁটে ভেতরে চলে যায়। অনিন্দিতা আয়ানের মেজাজ বুঝে না। ওকে কখনো মনে হয় গম্ভীর, আবার কখনো ছটফটে। সে যাই হোক, অনিন্দিতা গাড়ি থেকে নেমে ভিতরে যেতে আনিয়ে এসে অনিন্দিতাকে ঝাপটে ধরে বলে, হ্যাপি বার্থডে অনি, সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি। মা বলেছিল তুই সকালে আসবি, আসতে এত দেরি হলো কেন? আসলে আমার কলেজে তাড়া ছিল। তোর এখন কলেজে তাড়া থাকে, টিউশন থাকে, এটা ওটা লেগেই থাকে। আমাদের বাসায় আসার সময় হয় না তোর। ভাইয়া দেশে এসছে থেকেই তুই আমাদের বাসায় কম আসছিস, তাই আমি মাকে দিয়ে ভাইয়াকে বলে পাঠিয়েছি তোকে যেন আনতে যায়। ভাইয়াও রাজি হয়ে গেছিল, তাই তোর দর্শন মিলল। যাই হোক, তোর জন্য বার্থডে পার্টির অ্যারেঞ্জ করেছি, খালামণি এসে পড়বে একটু পরে। ওসব পার্টি ফার্টির দরকার নেই, তুই তো জানিস আমি এসব পছন্দ করি না। তুই পছন্দ না করলে কি হবে, আমি তো করি। প্রতি বছর তো আর সেলিব্রেট করি না। এইবার তোর 18 হলো, সাথে তুই ইন্টারমিডিয়েটে গোল্ডেন A+ পেয়েছিস, তাই আমি ভাবলাম একটা পার্টি করাই যায়। শোন, তোর কোনো বন্ধু বান্ধব থাকলে এখনই বলে দে, এত ন্যাকামি করিস না। ভাই তোর বার্থডে পার্টি হবেই, কেউ না করলে আমি শুনবো না। না, আমার তেমন কোনো বন্ধু নেই আসলে। অনিন্দিতার কথার মাঝখানে আয়ান বলে ওঠে, কলেজে যে সারাক্ষণ চিপকে থাকিস সেটা কে? অনিন্দিতা মাথা নিচু করে নেয়। ও নেহাকে বলতে চায় না, কারণ এটা ওর বাড়ি নয়। অন্যরা তার জন্য পার্টি করছে, এখানে নিজের ফ্রেন্ডকে বলতে অনিন্দিতার ভালো লাগবে না। ওর জন্য পার্টি হোক, এটাও সে চায় না। এসব বড়লোকি কাণ্ড কারখানা ওর পছন্দ নয়। আনিয়াকে না করলে ও শুনবে না, তাই কিছু বলতে পারছে না। আনিয়া আর অনিন্দিতার মধ্যে বন্ডিংটা বেশ ভালোই, বয়স বেশি গ্যাপ না। 1 বছরের ভিতরেই দুজনের জন্ম, তাই তাদের মধ্যে তুই তুকারি সম্পর্ক।
আনিয়া অনিন্দিতাকে বলে দেয় যেন নেহাকে আসতে বলে। এক প্রকার জোর করেই বলে, অনিন্দিতার একমাত্র বান্ধবী বলে কথা। অনিন্দিতা নেহাকে কল করে বলে দেয় আজকে অনিন্দিতার জন্মদিন, তাই একটা পার্টি রাখা হচ্ছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, অনিন্দিতার সাথে নেহার 5 বছরের ফ্রেন্ডশিপ, অথচ অনিন্দিতার জন্ম তারিখ নেহা জানে না। নেহা জিজ্ঞেস করলো, অনিন্দিতা বলেনি কখনো ওর এসব জন্মদিন পালন করতে ভালো লাগে না। নেহা অবাক হয়ে বলে, তোর জন্মদিন আজ অনু? নেহা গাল ফুলিয়ে বলে, আমি এতদিনও তোর কাছে কেউ হয়ে উঠতে পারিনি, তাই তোর বার্থডে ডেট পর্যন্ত জানি না। আর এখন হুট করে বলছিস বার্থডে পার্টি আসতে হবে, আসবো না আমি। অনিন্দিতা পরে মহা সমস্যায়, কোনো মতে নেহাকে বোঝায়, তারপর নেহা আসতে রাজি হয়। আনিয়া আয়ানের উদ্দেশ্যে বলে, ভাইয়া তুমি আজকে বাড়িতে থেকো, কিন্তু আমার কাজ আছে, ওইসব পার্টির জন্য ফালতু সময় নেই আমার। আনিয়ার হাসি হাসি মুখটা চুপসে যায়। অনিন্দিতার মন খারাপ হয়েছে বুঝতে পেরে অন্য কথা শুরু করে, অনি তোর জন্য একটা সুন্দর বার্থডে গাউন কিনেছি, যেটা পরলে তোকে পরই লাগবে, চল দেখাই। আমার জন্য কিনেছি সেটাও দেখাবো, চল। আনিয়া অনিন্দিতার হাত ধরে নিয়ে উপরে চলে যায়। সাদা জমিনের উপর কাজ করা একটা গর্জিয়াস গাউন আনিয়া কিনেছে অনিন্দিতার জন্য। দামটা 50,000-এর উপরে হবে, তা গাউনটা দেখলেই বোঝা যায়। সাথে দামি হাই হিল, সাদা পাথরের জুয়েলারি, একটা ক্রাউনও আছে। আনিয়া জিজ্ঞেস করে, কিরে পছন্দ হয়েছে? আনিয়া তুই জানিস আমি ছিমছাম থাকতে পছন্দ করি, এত গর্জিয়াস ড্রেস আমার পছন্দ না। তোকে কি রোজ রোজ গর্জিয়াস ড্রেস পরতে বলেছি? তবু অনিন্দিতা মুখ গোমরা করে থাকে। অন্যের টাকায় এত ফুটানি সত্যি ওর ভালো লাগে না। অনিন্দিতা দাদির সাথে দেখা করতে যায়। সবার আগে গিয়ে দাদিকে সালাম করে। দাদি অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে চুমু খায়। এর মধ্যেই আসে এবাড়ির বড় বউ, আলমগীরের বউ ফাহমিদা। এবাড়ির সবাই অনিন্দিতাকে ভালোবাসলো, এই ফাহমিদা অনিন্দিতাকে মোটেও পছন্দ করে না। কারণটা হলো অনিন্দিতার সৌন্দর্য। ফাজরিন ফাহমিদার মেয়ে, তার গায়ের রং কালো, কত দামি দামি ক্রিম মাখিয়েও তাকে ফর্সা বানানো গেল না, সেই হলো তো উজ্জ্বল শ্যামলাই। মেয়ের গায়ের রং নিয়ে ফাহমিদার কত হাহুতাশ, আর এ অনিন্দিতা ফেয়ার অ্যান্ড লাভলিটাই বোধহয় দেয় না, তাও সে এত সুন্দর কেন? শাশুড়ির ঘরে অনিন্দিতাকে দেখে ফাহমিদা মুখ কালো করে শাশুড়ির ঘরে ঢুকে, তারপর বলে, মা আমি ফাজরিনকে নিয়ে আমার বোনের বাসায় যাব, আজকে থেকে কাল আসবো। সে কি গো, আজ তো অনিন্দিতার জন্মদিনের জন্য বাচ্চারা কি যেন পার্টি ফাটি করবে, তোমরা থাকবে না? না মা, এই বাড়িতে এখন যার তার জন্য পার্টি হচ্ছে, 2 দিন পর দেখব রাস্তার লোকজন এসে এই বাড়িতে পার্টি করছে। আমার এসব হট্টগোল ভালো লাগে না, তাই থাকবো না। অনিন্দিতার মুখ কালো হয়ে যায়। রোকেয়া বেগম ফাহমিদার কথার প্রতিবাদে বলেন, নিজের জবানটা একটু কম চালাও, অনিন্দিতা এবারেরই মেয়ে, তুমি থাকলে থাকো, না থাকলে নাই। অনিন্দিতাকে ছোট করে কথা বলবে না, চলে যাও আমার সামনে থেকে। ফাহমিদার আগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। শাশুড়ি ওকে ওই বাইরের মেয়েটার সামনে অপমান করলো। ফাহমিদা চলে গেলে রোকেয়া বেগম অনিন্দিতার উদ্দেশ্যে বলল, অনি তুই ফাহমিদের কথায় কিছু মনে করিস না, ও এমনই। না না দাদি, কিছু মনে করিনি। রাত বাজে 8টা, পার্টির গেস্টরা সবাই এসে গেছে, যদিও তেমন কোনো গেস্ট নেই, কাছের কজনই। নেহা এসেছে সুন্দর করে সাজগোজ করে, অনিন্দিতার জন্য গিফটও নিয়ে এসেছে। অনিন্দিতা শুধু ড্রেসটা পরে হালকা লিপস্টিক দিয়েছে, ব্যাস এতেই ডালিয়ার চিল্লানো শুরু হয়ে গেছে। এত সুন্দর করে সাজার কি দরকার? অনিন্দিতা সাজতে চায়নি, মা তাকে সাজতে দেয় না তো, কিন্তু আনিয়াই অনিন্দিতাকে জোর করলো। আনিয়ার কথা বলাতে মা তাকে আর তেমন কিছু বলেনি। বার্থডে গাল যখন নেমে আসছিল, তখন সবার চক্ষু কোঠর থেকে বের হবার উপক্রম। উপস্থিত সবার জীবন যেন ধন্য এমন রূপকথার পরিদর্শন পেয়ে
অনিন্দিতা নামলে আনিয়া অনিন্দিতার হাত ধরে নিয়ে যায় কেক রাখার টেবিলে। নেহাও আসে অনিন্দিতার কাছে, সাথে ফাজরিনও। ফাহমিদা ফাজরিনকে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু ফাজরিন যায়নি। সে মায়ের মতো অনিন্দিতাকে অপছন্দ করে না। ফাজরিনের কাছে বাহ্যিক চেহারার ঊর্ধ্বে একটা কোমল নিষ্পাপ মন। ফাজরিনের আছে সেই নিষ্পাপ মন। মায়ের কথা মতো চলে নিজের অন্তর কলুষিত করতে চায় না ফাজরিন। মায়ের ঠিক বিপরীত সে। মায়ের অন্যায় কাজে ফাজরিন কোনোদিনও প্রশ্রয় দেয় না, এমনকি তার দুই ভাইও মাকে প্রশ্রয় দেয় না। ফাহমিদা বেগমের দুঃখের শেষ নেই। এ বাড়িতে কেউ তার কথা শোনে না, এই বলে বলে তিনি একাই বোনের বাড়ি চলে যায়। ফাজরিন শ্যামবর্ণের হলেও তার আছে মায়াবী একজোড়া টানা টানা চোখ, উঁচু নাক, লম্বা চুল, শুধুমাত্র গায়ের রং কালো। এই যারা সৌন্দর্য মন থেকে উপলব্ধি করতে জানে, তারা ফাজরিনকে দেখে কালো বলে নাক ছিটকাবে না। নাচে গানে অনিন্দিতার বার্থডে পার্টি জমজমাট। এবার কেক কাটার পালা। অনিন্দিতা কেক কাটে, সবাই একযোগে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ অনি। অনিন্দিতা সবার আগে ডালিয়াকে কেক খাওয়ায়। ডালিয়াও অনিন্দিতাকে খাইয়ে দেয়। অনিন্দিতা সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিল। হঠাৎ অনিন্দিতার সামনে মুখ হা করে দাঁড়িয়ে থাকে আয়ান। অনিন্দিতা চোখ কষলে দেখে, না, এটা আয়ানই। লোকটা না বলেছিল ফালতু সময় নেই তার? তাহলে এখন কেন এসেছে? অনিন্দিতাকে এভাবে কেক মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বিরক্ত হয়। তারপর নিজেই মুখ বাড়িয়ে অনিন্দিতার হাত থেকে কেকটা খেয়ে নেয়। কেক খেতে গিয়ে অনিন্দিতার আঙুলে ইচ্ছে করে কামড় বসিয়ে দেয় আয়ান। আঙুলে কামড় খেয়ে অনিন্দিতা ব্যথায় আহ করে ওঠে, অথচ আয়ান এমন ভাবে কেক খাচ্ছিল যেন কিছুই হয়নি, সে নিষ্পাপ। অনিন্দিতা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আয়ানের দিকে তাকায়, তারপর গটগট পায়ে হেঁটে চলে যায়। আয়ান মুচকি হাসে। ওদিকে নেহা শুধু আয়ানকেই দেখছিল। আয়ানকে নেহার মনে ধরেছে। আর অন্যদিকে ফাহামি পছন্দ করে বসে আছে নেহাকে। একটু পর পর এটা ওটার বাহানায় নেহার সাথে এসে এসে কথা বলছিল। অনিন্দিতা ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। কাল ঘুমোতে ঘুমোতে 3টা বেজে গিয়েছিল। সব দোষ আনিয়ার। পার্টি একটাই শেষ হয়ে গিয়েছিল। অনিন্দিতাকে অনেকে গিফট দিয়েছে, যাদেরও ভালো করে চিনেই না, সব আনিয়ার ফ্রেন্ড। গিফটগুলো রাতে আনবক্স করেছে আনিয়ার জ্বালায়। সবকিছু গোছগাছ করে ঘুমোতেই 3টা বেজে যায়। অনিন্দিতা লাফিয়ে বিছানা থেকে উঠে বসে। 8:30 ওর একটা টিউশন আছে। বাইরে ভারী বর্ষণ হচ্ছে। কয়েকদিন ধরেই দিনের এই অবস্থা। রাস্তাঘাটে পানি লেগে থাকে। এমন দিন অনিন্দিতার কাছে ভীষণ বিরক্ত লাগে। বাড়ি থেকে বের হলে জামা কাপড় আর জুতার অবস্থা হয় নাজেহাল। অনিন্দিতা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেয়। পার্পেল কালার 3 পিস পরে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে কিছু না খেয়ে মাকে বলে বেরিয়ে যায় টিউশনের উদ্দেশ্যে। ডালিয়া যদিও খেয়ে যাবার জন্য জোর করেছে, কিন্তু অনিন্দিতা সময়ের বাহানা দেখিয়ে না খেয়ে চলে গেছে। যাওয়ার আগে মাকে বলে গেছে মা যেন ওদের বাসায় চলে যায়, গিয়ে ওর জন্য শিং মাছের ঝোল রান্না করে, তারপর কাজে যায়। অনিন্দিতা বেরিয়ে রিক্সা পায় না বিধায় ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় করে হাঁটা শুরু করে দেয়। সামনে রিক্সা পেলে তখন উঠে যাবে। এখন রিক্সার জন্য অপেক্ষা করে সময় অপচয় করা যাবে না। কিছু দূর এগোনোর পরই অনিন্দিতা একটা খালি রিক্সা পায়, আর সেই রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারায় তার দিকে ডাকে। অনিন্দিতাও রিক্সার দিকে এগুতে গেলে পা পিছলে যায়। চোখ থেকে চশমাটা খুলে পড়ে যায় রাস্তায়। সামনে একটা গাড়ি আসছিল। অনিন্দিতা গাড়িটাকে ইশারায় থামতে বলে, যাতে সে রাস্তা থেকে চশমাটা তুলে নিতে পারে। কিন্তু গাড়ির চালক অনিন্দিতার চশমার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়। গাড়ির টায়ারের নিচে পড়ে অনিন্দিতার চশমা ভেঙে ঘুরিয়ে যায়। গাড়ি জোরে চালানোর ফলে নোংরা পানির ছিটায় অনিন্দিতার জামা কাপড় নোংরা হয়ে যায়। নিজের জামা কাপড় আর চশমার এই অবস্থা দেখে
অনিন্দিতা ভীষণ ক্ষেপে যায়, কিন্তু গাড়ি ততক্ষণে অনেক দূরে চলে গেছে। অনিন্দিতার কান্না পাচ্ছে, চোখ টলমল করছে, কারণ চশমা ছাড়া সে ঠিকঠাক পড়া দেখতে পারবে না। তাই টিউশন পড়াতে যেতে পারবে না, নিজে কোচিংয়ে যেতে পারবে না, হাতে তেমন টাকাও নেই। এখন চশমা কিনলে সারা মাসটা টাকা ছাড়া কাটাতে হবে। রিক্সাওয়ালা অনিন্দিতার কাছে এসে অনিন্দিতাকে ডাকছে। অনিন্দিতা রিক্সায় উঠে বসে এখন সোজা কোনো একটা চশমার দোকানে যাবে। রিক্সাওয়ালা তাকে একটা চশমার দোকানে নিয়ে যায়। অনিন্দিতা ভাড়া মিটিয়ে দোকানের ভিতরে গিয়ে ওর চশমার পাওয়ার দেখিয়ে একটা চশমা বানিয়ে দিতে বলে। দোকানের লোকেরা জানায় কাল দিবে, কিন্তু অনিন্দিতা জোরাজোরিতে বলে আজ বিকেলে এসে নিয়ে যেতে। অনিন্দিতা হাফ টাকা পে করে দিয়ে বের হতে নেয়, তখন ওই গাড়িটা দেখতে পায় যেটা ওর চশমার উপর দিয়ে চলে গিয়েছিল। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়, দেখে বেশ মডার্ন মনে হচ্ছে, পোশাকে আধুনিকতার ছাপ। মেয়েটি ফোনে মুখ গুজে চশমার দোকানে ঢুকে অনিন্দিতার পাশ কাটিয়ে একজন অন্ধ লোকের সাথে মেয়েটি ধাক্কা খায়। অন্ধ লোকটি পড়ে নিতে যাচ্ছিল, তখন অনিন্দিতা গিয়ে তাকে ধরে নেয়। ওই মেয়েটি উল্টো অন্ধ লোকটিকে থাপ্পড় দিতে হাত উঠায়, কারণ লোকটির সাথে ধাক্কা খেয়ে নাকি তার জামা কাপড় নোংরা হয়ে গেছে। অনিন্দিতা মেয়েটির হাত ধরে নিয়ে মেয়েটির গালে কষে একটা থাপ্পড় বসায়। মেয়েটি গালে হাত দিয়ে অনিন্দিতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, হাউ ডিয়ার ইউ, ইউ স্লেপ মি। এই বলে অনিন্দিতাকে উল্টো থাপ্পড় দিতে চায়। অনিন্দিতা আবার মেয়েটির হাত ধরে নিয়ে বলে, ডিয়ারের কি দেখছো? অন্ধ তুমি না, অন্ধ এই লোকটা। উনি চোখে দেখতে পান না, তাই উনি ধাক্কা খেতেই পারে। তুমি কেন চোখ থাকতে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে চলাফেরা করো? তুমি আমাকে চেনো না মেয়ে। আগ বাড়িয়ে নিশার সাথে ঝামেলা করার ফল হারে হারে টের পাবে। ও, তোমার নাম নিশা? তোমার নাম তো মিশা হওয়া উচিত ছিল। বাংলা সিনেমার নাম করা ভিলেন মিশা সওদাগর। মেয়েটি অনিন্দিতার দিকে আঙুল তুলে বলে, তুমি প্রে করো যেন তোমার সাথে আমার দ্বিতীয়বার আর দেখা না হয়। দেখা হলে এই থাপ্পড়ের জবাব পাবে। তুমি পস্তাবে, ভীষণ পস্তাবে। কান্না করবে আর বলবে কেন পাঙ্গা নিতে গেলাম নিশার সাথে। মাইন্ড ইট। তোমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিবে এই নিশা রহমান। এই বলে মেয়েটি রাগে বেরিয়ে যায় এখান থেকে। অনিন্দিতা ঠোঁট গোল করে শ্বাস নেয়। অনিন্দিতা অন্ধ লোকটাকে ধরে ধরে গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়িতে চলে যায়। অনিন্দিতা হেঁটে বাসায় ফিরে ক্লান্ত হয়ে এসে ফ্যান ছেড়ে দিয়ে গায়ে এলিয়ে দেয় বিছানায়। চশমার দোকান থেকে ওদের বাসার দূরত্ব অনেক। অনিন্দিতা টাকা বাঁচানোর জন্য ছাতা মাথায় করে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এতটা পথ হেঁটে এসেছে। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। অনিন্দিতা উঠে গিয়ে আগে গোসল করে নেয়, তারপর খেতে বসে মায়ের রান্না করে রেখে যাওয়া শিং মাছের ঝোল দিয়ে। উফ, কি মজা! খাওয়া দাওয়া শেষ করে অনিন্দিতা এই সময়টাতে একটু পড়তে বসতো, কিন্তু আজকে পড়তে বসতে পারবে না। চশমা ছাড়া পড়তে পারবে না তো, মাথা ব্যথা করবে। তাই ভাবলো ঘরের কিছু কাজ করবে। খুঁজে খুঁজে কোনো কাজ পায়নি। ডালিয়া সব কাজ করে গেছে। শেষে অনিন্দিতা ভাবলো মুভি দেখা যাক। এই দিন দুপুরে ইংলিশ মুভি নিয়ে বসেছে, সাথে পপকর্ন ভেজে নিয়েছে। মুভি দেখতে দেখতে জানলা দিয়ে বাহিরের রাস্তায় চোখ যায় অনিন্দিতার। একটা ছোট মেয়ে, বয়স 7-8 হবে, বাবার হাত ধরে হাঁটছে। হাতে একটা আইসক্রিম, হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। তা হাত নাড়ানো দেখে বোঝা যাচ্ছে বাবা মধ্যবয়স্ক এক লোক। তিনিও মেয়ের কথায় সাড়া দিয়ে মাথা নাড়াচ্ছে। দুজনে একযোগে হেসে দিচ্ছে। কখনো বা মেয়েটিকে হয়তো স্কুল থেকে নিয়ে আসছে তার বাবা। এমন দৃশ্য রোজ চোখে পড়ে, কিন্তু আজকে অনিন্দিতার মনটা ভারী লাগছে। খুব করে বাবার শূন্যতা অনুভব করছে। বাবাকে বাবা বলে ডাকতে পর্যন্ত পারেনি কোনোদিন। ছোটবেলায় যখন অন্যদের বাবাকে দেখতো, তখন অনিন্দিতা মায়ের কাছে এসে বাবার কথা জিজ্ঞেস করত। ডালিয়া তখন বলতো ওর বাবা বিদেশে। কিন্তু যখন থেকে অনিন্দিতা বুঝতে শিখেছে মানুষ এতদিন বিদেশে থাকে না, তখন ডালিয়া বলতো অনিন্দিতার বাবা মারা গেছে। নাছোড়বান্দা অনিন্দিতা মায়ের কথা বিশ্বাস করত না।
বাবার বাড়ি দেখতে চাইতো, বাবার আত্মীয় স্বজন দেখতে চাইতো, বাবার কবর দেখতে চাইতো। ডালিয়া কিছুতেই মুখে বলে অনিন্দিতাকে শান্ত করতে পারতো না, তখন হাত চালাতো। অনিন্দিতা তাও 2 দিন পর পর বাবার জন্য কান্না করত। কিন্তু একদিন আলমারি খুলে মায়ের পুরনো জিনিসপত্র ঘেটে একটা ডায়েরি পায় অনিন্দিতা। সে ডায়েরিতে মায়ের জীবনে ঘটে যাওয়া সব অক্ষরে অক্ষরে লেখা ছিল। ডায়েরির প্রতিটা পাতা পড়ার সময় অনিন্দিতার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছিল। ডায়েরিটা জড়িয়ে ধরে অনিন্দিতা সেদিন অনেকক্ষণ কান্না করেছে। সেদিনের পর থেকে বাবার কথা আর বলে না অনিন্দিতা। বাবা নামক ব্যক্তিটাকে অনিন্দিতা ঘৃণা করে। তার মাকে যে পুরুষ কষ্ট দিয়েছে তাকে সে কোনোদিন ক্ষমা করবে না। কোনোদিন যদি সে তার বাবা নামক ব্যক্তিটিকে সামনে পায়, তখন খুব কড়া করে কয়েকটা কথা শুনিয়ে দিবে। একটা অন্ধকার রুম, যার চারিপাশে বিভিন্ন বাক্স সারি সারি করে সাজানো। বাক্সগুলোর ভিতরে নানান রকম প্রাণী, দেখে মনে হচ্ছে একটা ল্যাব। রুমের মধ্যিখানে একটা সোফায় এক ব্যক্তি বসে বসে সিগারেট ফুঁকছে। সিগারেটের ধোঁয়ায় একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। সামনে টেলিভিশন চলছে, বর্তমানে টপ নিউজ। দেশের একজন নামি দামি নেতা ইকবাল হক, যার মৃতদেহ পাওয়া গেছে তারই বাংলো বাড়িতে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা একটা সাধারণ মৃত্যু, কিন্তু সত্য হলো এটা তীক্ষ্ণভাবে পরিকল্পিত একটা খুন। খুনি এতটাই চতুর যে একটা ছোটখাটো প্রমাণ ছেড়ে যায়নি। তবে এটা যে খুন তা কিভাবে সবাই বুঝেছে জানেন? যার মৃত্যু হয়েছে তার কাছে গতকালই একটা চিঠি এসেছিল। চিঠিতে লেখা ছিল তার মৃত্যুর আর মাত্র 24 ঘন্টা বাকি। মৃতের সারা শরীর ঘাটলে নজরে পড়ে ঘাড়ের নিচে মৌমাছির হুল ফোটানোর মতো চিহ্ন। ফরেনসিক রিপোর্ট আসলে জানা যায় বিষাক্ত কোনো পোকার বিষের কারণে মৃত্যু ঘটেছে। আশ্চর্যজনক বিষয় এটাই যে এই নেতার সকল অসৎ কর্মকাণ্ডের প্রমাণ ফেসবুকের একটা আইডি থেকে পোস্ট করা হয়, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই নেতা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, কত মেয়েকে নিজের বিছানায় সঙ্গী করে তাদের জীবন নষ্ট করেছে তার হিসাব নেই। বেশ কিছুদিন যাবৎ এমন ঘটনা ঘটে চলেছে। হয়তো কোনো বড় বড় ব্যবসায়ী মারা যাচ্ছে, নয়তো কোনো রাজনৈতিক নেতা, সবার ঘাড়ে বা গলায় হুল ফোটানো। তাদের মৃত্যুর পরপরই তাদের যাবতীয় অসৎ অনৈতিক কর্মকাণ্ড ভাইরাল হয় ফেসবুকে। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে এসব তথ্য ভাইরাল হয় সে অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায় না। সবাই মৃত্যুর আগে একটা বক্স পেত, বক্সের ভিতর একটা চিঠি। চিঠি পাওয়ার পর সবাই ভয়ে সিকিউরিটি বাড়িয়ে দিত, কিন্তু তবুও তাদের মৃত্যু হয়েই যেত। সারা দেশের মানুষজন এদের মৃত্যুতে খুশি। যে মেরেছে তার জন্য লাখো মানুষ দুহাত তুলে দোয়া করছে। যে কাজটা পুলিশের করা উচিত তা এক অজানা ব্যক্তি করে দিয়ে যাচ্ছে, যার ফলে লোকজন পুলিশকে ছিছি করছে। কিন্তু পুলিশের কাজ তো খুনিকে ধরা। পুলিশ খুঁজে চলেছে সেই সিক্রেট সিরিয়াল কিলারকে। অন্ধকার রুমে বসে থাকা সেই লোকটি সিগারেটের শেষবারের মতো টান দিয়ে ঠোঁট বাঁকিয়ে প্রথমে মুচকি হাসে, তারপর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। বিকালে নেহা অনিন্দিতাকে কল দিয়ে জিজ্ঞেস করে কোচিংয়ে কেন যায়নি। অনিন্দিতা তার চশমা ভেঙে যাওয়ার হৃদয় বিদারক কাহিনী শোনায়। তারপর 2 বান্ধবী মিলে ওই গাড়ি চালানো মেয়েটির 14 গোষ্ঠী উদ্ধার করে। চশমা ছাড়া তো আর কোচিংয়ে যেতে পারবে না, তাই নেহাকে বলে দেয় আজকের ক্লাসের নোটসগুলো ছবি তুলে দিয়ে দিতে। নেহার সাথে কথা শেষ করে অনিন্দিতা বেরিয়ে যায় চশমার দোকানের উদ্দেশ্যে। এবারও সে হেঁটে যাবে। কিছুক্ষণ হাঁটার পর একটা গাড়ি এসে অনিন্দিতার গা ঘেঁষে দাঁড়ায়। অনিন্দিতা চটে যায়। আজকে সব গাড়িওয়ালারা তাকে পেয়ে বসেছে। গাড়িওয়ালার সাথে ঝগড়া করার উদ্দেশ্যে অনিন্দিতা মুখ ঘুরায়। তখন গাড়ির কাছ নামিয়ে গম্ভীর মুখে আয়ান শুভ্র বলে ওঠে, এভাবে তিরিং বিরিং হরিণের মতো করে হাঁটলে যে কোনো গাড়ি তোকে পিষে চলে যাবে। অনিন্দিতা চটে যায়। কি বলল লোকটা? ও রাস্তায় তিরিং বিরিং করে হাঁটছে? রাগী গলায় বলে, আমি তিরিং বিরিং করে হাঁটছি না আপনি তিরিং বিরিং করে গাড়ি চালাচ্ছেন? রাস্তাঘাটে আমার সাথে সেদে সেদে ঝগড়া করতে আসবেন না।
ভালো হবে না, বলে দিলাম। আপনার রাস্তা আপনি যান, আমার রাস্তায় আমি। এই বলে অনিন্দিতা হাঁটা শুরু করে। আয়ান গাড়ি চালিয়ে আবার অনিন্দিতার সামনে যায়। অনিন্দিতা দাঁড়িয়ে বলে, কি সমস্যা আপনার? পিছু নিচ্ছেন কেন? আয়ান নিরলস কণ্ঠে জবাব দেয়, কোনো সমস্যা নেই, গাড়িতে ওঠ, কোথায় যাবি পৌঁছে দিচ্ছি। আপনার পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো, আপনি আপনার কাজে যান। আয়ান সাথে সাথে গাড়ির কাঁচ লাগিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। অনিন্দিতা চেয়ে থাকতে থাকতেই গাড়িটা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। অনিন্দিতা তারপর হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তার পা ব্যথা শুরু হয়ে গেছে, অথচ চশমার দোকানে পৌঁছতে অনেক দেরি। মনে মনে নিজেকে বারবার বোকা বলে গালি দিচ্ছে সে। কেন আয়ানের গাড়িতে উঠলো না? ও তো সেদিন উপকার করতে এসেছিল, শুধু শুধু পাকনামি করতে গিয়ে এতটা রাস্তা হাঁটতে হচ্ছে। বহু কষ্টে অনিন্দিতা চশমার দোকানে পৌঁছে যায়। কাউন্টারে গিয়ে তার চশমাটা হয়েছে কিনা জিজ্ঞেস করে। সেলসম্যান জানায় আরো ঘন্টাখানিক লাগবে। অনিন্দিতা চটে যায়, ওরা বলেছিল বিকালে দিয়ে দিবে। ঘন্টাখানিক বাদে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার সময় ও এতটা পথ হেঁটে যাবে কিভাবে? অনিন্দিতা সেলসম্যানের সাথে তর্ক শুরু করে দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে একজন স্যুটবুট পরা ভদ্রলোক আসেন, এসে জিজ্ঞেস করে তর্কের কারণ। অনিন্দিতা যাবতীয় সবকিছু খুলে বলে। লোকটি সেলসম্যানকে বলে দেয় 15 মিনিটের মধ্যেই যেন অনিন্দিতার চশমা দিয়ে দেওয়া হয়। সেলসম্যানটি মাথা নিচু করে বলে, কিন্তু স্যার। লোকটি হাতের ইশারায় সেলসম্যানকে থামিয়ে দেয়। তারপর অনিন্দিতাকে বসে অপেক্ষা করতে বলে। 15 মিনিটের মধ্যেই অনিন্দিতা তার চশমা পেয়ে যাবে। লোকটি চলে যায়। লোকটির সাথে একজন বৃদ্ধ ভদ্রমহিলা ছিল। ওই মহিলাটি বারবার ঘুরে ঘুরে অনিন্দিতাকে দেখছিল। তারপর ভিআইপি সিটগুলোর একটায় গিয়ে তিনি বসেন। মিনিট 25 বাদে কাউন্টার থেকে ডাক আসে, মিস অনিন্দিতা। ভিআইপি সিটে বসে থাকা ওই ভদ্রমহিলাটি চমকে তাকান অনিন্দিতার দিকে। অনিন্দিতা গিয়ে তার জন্য বানানো চশমাটা নিয়ে বিল পে করে দেয়। ওই মহিলাটি নিজের বসার স্থান ছেড়ে অনিন্দিতার দিকে আসছিল। ততক্ষণে অনিন্দিতা চলে যায় দোকান ছেড়ে। পিছনে রেখে যায় তার দিকে ঝাপসা নয়নে তাকিয়ে থাকা এক বৃদ্ধাকে। ডক্টর আয়ান শুভ্র চেম্বারের সামনে এই মুহূর্তে অপেক্ষারত অবস্থায় আছে দেশের সেরা 10 জন বিজনেসম্যানের একজন, আনিসুর রহমান ওরফে আনিস, এবং তার মেয়ে নিশা রহমান। চেম্বারের বাহিরে অনেক লম্বা সিরিয়াল। আনিসুর রহমান চেম্বারের বাহিরে বসে থাকা ছেলেটার কাছে গিয়ে সবার আড়ালে ওর হাতে কটা টাকা গুজে দেওয়ার চেষ্টা করে, যাতে ওদের সবার আগে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই ছেলেটা মুহূর্তেই চিৎকার করে বলে ওঠে, এ কি করছেন আপনি? আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? সবাই আনিসের দিকে কৌতূহল নিয়ে তাকায়। আনিস মেয়েকে হাসি দিয়ে বলে, আসলে তেমন কিছু না, আপনি ভুল বুঝেছেন। আরে মিয়া, আমি ভুল না ঠিকই বুঝেছি। আপনি আমার হাতে টাকা গুজে দিতে চেয়েছেন। ভাই, আমি ঘুষখোর নই, সব জায়গায় ঘুষ চলে না। কত সিরিয়াস পেশেন্ট বসে থাকে সিরিয়াল নিয়ে, আর আমি টাকা খেয়ে আপনাকে আগে যেতে দিব? আনিস এবার রেগে গিয়ে বলে, এই ছেলে, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। তুমি আমাকে চেনো না, আপনাকে চিনতেও চাই না। ডাক্তার দেখাতে সিরিয়াল মেনে দেখান, নয়তো চলে যান। আনিস নিশার হাত ধরে বলে, চলো এখান থেকে, আরো ভালো ডক্টর দেখাবো। এই আনিসুর রহমান পয়সা ঢাললে বড় বড় ডাক্তার তার বাসায় গিয়ে লাইন ধরবে। পিছন থেকে আয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, বড় বড় ডাক্তারকে নিজের বাসার নিচে লাইন ধরাতে পারবেন, তাহলে খামোকা এখানে এলেন কেন? শুনুন মিস্টার, আপনি বড় বড় ডাক্তারকে পয়সা দিয়ে বাসায় লাইন ধরাতে পারবেন, কিন্তু এই আয়ান শুভ্রকে নয়। আমি আয়ান শুভ্র পয়সার কাছে বিক্রি হই না। আমার কাছে আমার সব পেশেন্ট সেম প্রায়োরিটি পাবে।
আনিস কটমট চোখে তাকায় আয়ানের দিকে, তারপর চিবিয়ে চিবিয়ে বলে, ডক্টর আয়ান শুভ্র, আপনি আর আপনার এই চামচা আজকের কাজটা ভালো করলেন না। চাইলে আমি আপনার ডাক্তারের লাইসেন্স কেড়ে নিতে পারি। আয়ান তাড়াতাড়ি গিয়ে আনিসের কাছে হাত জোর করে কান্নামাখা কণ্ঠে বলতে থাকে, স্যার স্যার প্লিজ এমনটা করবেন না। সামান্য ব্যাপার নিয়ে ঝামেলার কারণে আমার লাইসেন্স কেড়ে নিবেন না। আমি তো পথে বসে যাব স্যার। কত টাকা খরচ করেছে ডাক্তার হওয়ার পিছনে, সব জলে যাবে। আনিস গলার টাইটা হাত দিয়ে ঠিক করতে করতে মুচকি এসে গর্বিত কণ্ঠে বলে, এই তো লাইনে এসেছি ইয়াংম্যান। এই কথাটা শুনে আয়ান আকাশ কাঁপিয়ে হাসি শুরু করে দেয়, যেন আনিস কোনো মজার জোকস বলেছে। তারপর বলে, আপনার এই ফাঁকা আওয়াজ আয়ান শুভ্র ভয় পায় না। যা করার করুন। জালিয়াতি করে ডাক্তারি লাইসেন্স পাইনি যে কেউ চাইলেই তা ক্যান্সেল করিয়ে দিতে পারবে। শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করবেন না। আমার রোগীরা অপেক্ষা করছে, গো এহেড। এবার আনিস এতটাই রেগে যায় যে তার চোখ দেখলে মনে হবে আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। আনিস আবারও দাঁত কটমট করে বলে, তোমাকে আমি দেখে নিব। এত কাহিনীর মধ্যে একজোড়া চোখ শুধু আয়ানকে দেখে যাচ্ছিল। কক্ষে বয়ে যাওয়া ছোটখাটো ঝড়ের শব্দ তা কর্ণগোচর হচ্ছিল না। সে শুধু দেখছিল একটা পুরুষ কিভাবে এতটা আকর্ষণীয় হতে পারে। বলিষ্ঠ চেহারা, ফর্সা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটগুলো গোলাপি, রাগের কারণে নাকটাও লাল বর্ণ ধারণ করেছে। নিশা মনে মনে বলছে, উফ, মধু মধু রসমালাই। আনিস নিশার হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে যায়। নিশা তখনও আয়ানকেই দেখছিল। রাত 12টা। আয়ান ব্যালকনিতে বসে বসে সিগারেট টানছে। নিকোটিনের ধোঁয়ার সাথে সাথে নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট উড়িয়ে দিতে চাচ্ছে, কিন্তু পারছে না। আয়ান সচরাচর নিজের বাড়িতে সিগারেট খায় না। সাজানো গোছানো পরিপাটি আয়ানের অন্ধকার জগতের চেহারাটা কারো সামনে প্রকাশ করে না। কিন্তু আজকে আয়ানের মনের ভিতরের দুঃখ যন্ত্রণারা খুব করে পীড়া দিচ্ছে। আয়ানের চোখগুলো লাল, ঝাপসা হয়ে আসছে, হয়তো অশ্রু ঝরতে চাইছে। ঝাপসা চোখে আয়ান আর সন্ধ্যার দৃশ্য মনে করে। গাড়ি করে আয়ান নিজের প্রাইভেট চেম্বারে যাচ্ছিল। তখন রাস্তা দিয়ে হাঁটছিল অনিন্দিতা। আয়ান বেহায়ার ন্যায় আবারও বাসা পর্যন্ত পৌঁছে দিতে চায় অনিন্দিতাকে। তবে অনিন্দিতা এবারও তার প্রস্তাবে নাকচ করে দেয়। এতটা রাস্তা নাকি সে হেঁটে হেঁটেই যেতে পারবে। আয়ান তখনও অনিন্দিতাকে আর জোর করেনি। ও জানে এখন জোর করলে অনিন্দিতা আরও 5টা কথা শুনিয়ে দিবে। গাড়ি নিয়ে সামনে অগ্রসর হয়। কিছু দূর যেতেই গাড়ির সাইড মিররে দৃশ্যমান হয় অনিন্দিতার হাসিমাখা চেহারা, যে কিনা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলে তার গাড়িতে উঠছিল। এই দৃশ্য আয়ানের বুকে তীরের মতো বিঁধে। এই মেয়েটা কেন বুঝতে চায় না তার অনুভূতিগুলো? সবার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তার সাথেই কেমন অস্বাভাবিক ব্যবহার করে, যেন ও অপর কেউ। কিন্তু দোষ তো আয়ানেরই। আয়ান নিজে থেকে কখনো অনিন্দিতার সাথে ভালো আচরণ করেনি। সবসময় কেমন যেন উগ্র আচরণ করেছে। তো মেয়ে কি তার সাথে দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলবে? কিন্তু আয়ান কি বা করবে যাতে নিজের মনের অবাধ্য অনুভূতিগুলো সবার সামনে প্রকাশ না পায়? তাই তো অনিন্দিতার সাথে একটু কড়া ব্যবহার করে। অনিন্দিতা আয়ানের সাথে হেসে কথা না বলুক, তাতে আয়ানের কোনো সমস্যা নেই। কিন্তু যদি অন্য কোনো ছেলের সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলে, তাহলে আয়ানের সহ্য হবে না। আয়ান জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছারখার করে দিবে। সেই ছোটবেলা থেকে তিলে তিলে ভালোবেসেছে অনিন্দিতাকে। এসব ভাবনার মধ্যিখানে আয়ান সিদ্ধান্ত নেয়, আর না, অনিন্দিতাকে আর ছাড় দেওয়া যাবে না। ওকে নিজের করে পেতে হলে কিছু তো একটা করতেই হবে। দরকার পড়লে নিজের গম্ভীর পুরুষালী খোলস ছেড়ে বেরিয়ে আসবে। সকালে অনিন্দিতা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়তে বসে।
পড়া শেষ করে টিউশনে যাবে। আজকে তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে এই মাসের টিউশন ফি অগ্রিম চাইবে। অনিন্দিতার হাতে বেশি টাকা নেই বিধায় আজও হেঁটে রওনা হয় স্টুডেন্টের বাসার উদ্দেশ্যে। অনিন্দিতা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিক্ষণ পড়ায় ছাত্রকে। পড়ানো শেষ করে ছাত্রের মাকে ডেকে পাঠালে উনি অনেকক্ষণ দেরি করে এসে বলে, কি হয়েছে, কিছু বলবে? আজকে বাসায় অনেক কাজ জমা হয়েছে, তাই কাজ করছিলাম। অনিন্দিতা আমতা আমতা করে বলে, আসলে আন্টি, এই মাসে টাকাটা যদি একটু আগে দেওয়া যেত তাহলে। ও মা, সে কি কথা? কদিন পড়িয়েছ? হ্যাঁ, এখনই টাকা চাইছো? এই মাসে আমাদের একটু ঝামেলা চলছে বাপু, কোনো টাকা পয়সা অগ্রিম দেওয়া যাবে না। আমি আরো ভাবছিলাম এই মাসে টাকা না দিয়ে সামনের মাসে 2 মাসের টাকাটা একেবারে দিয়ে দিব। অনিন্দিতা আর কিছু বলতে পারল না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্লাস 9 থেকে টিউশনি করছে, এমন কত অভিভাবকদের দেখা পেয়েছে। ওরা এমনিই হয়, হাতে গোনা কয়জন পাওয়া যায় যারা হোম টিউটরদের একটু সম্মান করে চাইবার আগে টাকা দিয়ে দেয়, আর বাকিরা তো। যাই হোক, এসব ভেবে আর লাভ হবে না। শুকনো মুখে অনিন্দিতা ছাত্রের বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় উদাস মনে বেখেয়ালি ভাবে হাঁটছে অনিন্দিতা। মনে মনে ওই মেয়েটাকে খুব করে গালি দিচ্ছে। ও যত গালি জানে তার একটাও বাদ যাচ্ছে না। ওই মেয়েটা যদি ওর চশমা ভেঙে বাড়তি খরচটা না বাড়াতো তাহলেই এত ঝামেলা পোহাতে হতো না। বাসায় ফিরে অনিন্দিতা হাত মুখ ধুয়ে আবারও বই নিয়ে বসে। ওকে সরকারি মেডিকেলে চান্স পেতে হবে, তাই প্রচুর পড়তে হবে। দুপুরের পরে আবার কোচিং আছে। আয়ান শুভ্র চেম্বারের বাহিরে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা শেষে নিশা রহমান তার সিরিয়াল পেল। তার ডাক আসতেই দেরি না করে ঢুকে যায় চেম্বারের ভিতর। ভিতরটা গোছানো পরিপাটি। আয়ান পেশেন্টের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার নাম? নিশা রহমান। নামটা শুনে আয়ান মাথা তুলে তাকিয়ে পরখ করে সামনে বসে থাকা মেয়েটিকে। পরনে তার টাইট ফিট টপস আর জিন্স দেখে মনে হচ্ছে খুব দামি জামা কাপড়। চুলগুলো কেমন পাটের মতো রং করা। ঠোঁটে একগাদা লিপস্টিক মেখে রেখেছে। নিজেকে সুন্দর প্রমাণ করার কোনো চেষ্টারই কমতি রাখেনি। আয়ান আবার জিজ্ঞেস করে, বয়স? 17+। এবার বলুন আপনার সমস্যা কি? নিশা সব সমস্যাগুলো একে একে খুলে বলে। তারপর আয়ান ওকে কয়েকটা টেস্ট করতে দেয়। নিশা চলে যায় টেস্টগুলো করাতে। নিশার বাবা আনিস জানে না যে ও আয়ানের কাছে আবারও এসেছে। জানলে আসতেই দিত না। কিন্তু নিশা রহমান তো আয়ানকে নিজের মন দিয়ে বসে আছে, তাই না এসে পারে। নিশা টেস্ট করিয়ে রিপোর্ট দেখায়। আয়ান বলে দেয় তেমন কোনো সমস্যা নেই হাটে, ছোটখাটো কিছু সমস্যা আছে যা ওষুধ খেলে আর নিয়ম মেনে চললেই ঠিক হয়ে যাবে। আয়ান নিশাকে প্রেসক্রিপশন লিখে দিয়ে দেয়। প্রেসক্রিপশন হাতে নিয়ে নিশা বলে, আবার কয়েকদিন পরে দেখাতে আসতে হবে। আয়ান মাথা তুলে তাকিয়ে বলে, আর আসতে হবে না, ওষুধগুলো খেলেই হবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয়? ওষুধ খাওয়ার পরেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আসবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। ডালিয়া কাছ থেকে ফিরে কেমন যেন ভয়ে ভয়ে আছে। ওর আচরণ কেমন অস্বাভাবিক ঠেকছে অনিন্দিতার কাছে। জিজ্ঞেস করলে কিছু বলছে না। অনিন্দিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার বলছে, তুই আমাকে ছেড়ে যাস না অনি, তুই ছাড়া আমার আর কেউ নেই অনি, তুই আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব। অনিন্দিতা মাকে খুব কষ্টে শান্ত করে, তারপর ভাত বেড়ে নিজের হাতে ওকে খাইয়ে দেয়। ডালিয়া অনিন্দিতাকে জড়িয়ে রাখে অনেকক্ষণ, তারপর স্বাভাবিক হয়ে বলে, পড়তে বস। অনিন্দিতা পড়তে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।